লোকালাইট, পার্সোনাল কসমোপোলাইট, এটা আমরা দিয়েছিলাম। তারপর আমরা সোশ্যাল সিস্টেমে গিয়েছিলাম এবং আমরা বলেছিলাম যে সোশ্যাল সিস্টেমের বেশ কিছু ডিটারমিনেন্ট আছে, যেগুলি অ্যাসপেক্ট আছে, যেগুলি আমাদের কোনো প্রযুক্তি টেকনোলজি ডিফিউশন বেশি হবে না কম হবে সেটাকে কিন্তু তোমার করে, ইনফ্লুয়েন্স করে। যেমন সোশ্যাল স্ট্রাকচারটা কীরকম, আমি সংক্ষেপে বলছি। সোশ্যাল স্ট্রাকচার আমার কি মানে গ্রামীণ সমাজ নাকি শহরের সমাজ, তারপর তোমার অ্যাডভান্স মডার্ন সোসাইটি নাকি তোমার কনজারভেটিভ সোসাইটি। হ্যাঁ, তো দেখা যায় যে আরবান সোসাইটিতে প্রযুক্তি তাড়াতাড়ি ছড়িয়ে পড়ে, গ্রামীণ সমাজে আরেকটু সময় লাগে, কারণ গ্রামীণ সমাজগুলি নর্ম বেস সোসাইটি, যেখানে সমাজের অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ বা ফ্যাক্টরগুলির এন্ডোর্সিং দরকার হয় প্রযুক্তির জন্য। সেই সাথে সিস্টেম নর্ম হচ্ছে 2 নম্বর নর্ম হচ্ছে সামাজিক আচরণ, প্রচলিত আচরণ বা এক্সপেক্টেড আচরণ, যেটা সামাজিক আচরণ বা সামাজিক বিধি বা প্রথা, সেইটার সাথে এই প্রযুক্তি আমরা যেটি গ্রহণ করছি সেটি কতটুকু একই রকম হয় নাকি দূরবর্তী হয়। এই জিনিসটা এখানে থাকে। তারপর এই সিস্টেম নর্মটা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। হ্যাঁ, সিস্টেম নর্মটা খুব গুরুত্বপূর্ণ। একটা উদাহরণ তোমাদেরকে দেই, খুব ইন্টারেস্টিং একটা উদাহরণ দেই সিস্টেম নর্মের ব্যাপারে। সেটা হচ্ছে তোমরা মানে আমেরিকার প্রেসিডেন্ট ইলেকশন খেয়াল করেছো? হ্যাঁ, মনোযোগ খুব ভালো করে খেয়াল করেছো তোমরা কয়জন? হ্যাঁ, মোটামুটি শুধু ভোট না, আমেরিকার প্রেসিডেন্ট ইলেকশনে কোন কোন রাজ্যের ভোট কোন দিকে যাচ্ছে এরকম একটা বিষয় আছে, এটা খেয়াল করেছো তোমরা? হ্যাঁ, জি স্যার। বলতো মানে কোন দিকের ভোটগুলি কোথায় যাচ্ছে, এরকম ট্রেন্ড আছে আমেরিকাতে? স্যার ফ্লোরিডা আর স্যার নিভেদা সাধারণত স্যার ট্রাম্পের মানে হ্যাঁ হ্যাঁ ইয়ার হ্যাঁ অনুকূলে যায়, আর স্যার বাকি অন্যদিকে রিপাবলিকান। হ্যাঁ, রিপাবলিকান ট্রাম্প। রিপাবলিকান। হ্যাঁ, আচ্ছা, এটা একটা রিপাবলিকান। গুড ইন্টারেস্টিং। আর কিছু আছে? আর কারো কোনো আমেরিকার ভোট কোন রাজ্যের ভোটগুলি কোন দিকে যায়, এটা যেন একটা একটা ট্রেন্ড আছে একটা, বা একটা মানে স্বাভাবিক চিত্র আছে। হ্যাঁ, খুব একটা ইন্টারেস্টিং ব্যাপার বলি। তুমি যদি আমেরিকার টোটাল তোমার জনসংখ্যা যে ছড়িয়ে রয়েছে ম্যাপ দিয়ে দেখো, সেখানে যেসব কাউন্টিগুলি, ধরা জেলাগুলিকে কাউন্টি বলা হয়, এখানে আমাদের যে জেলা বলি কাউন্টি বলি, সেই কাউন্টিগুলিতে যদি আমরা যেগুলিতে রিপাবলিকান পার্টি ভোট পেয়েছে তাদেরকে আমরা লাল দাগ দেই, এবং যেগুলিতে ডেমোক্রেটিক পার্টি ভোট দিয়েছে তাদেরকে যদি আমরা নীল দাগ দেই, তাহলে তুমি দেখবা যতগুলি ফুটা পড়েছে সেই ফুটার নট মোর দেন 20%। হ্যাঁ, 20%-এর বেশি কিন্তু না ডেমোক্রেটিক পার্টির যে জায়গাটা আছে। আর দেশের বাকি 80% জায়গায় তুমি দেখবা লাল হয়ে আছে, রিপাবলিকান পার্টি ভোট দিচ্ছে। এই এই জিনিসটা তোমরা খেয়াল করেছো কিনা কখনো, যে মাথার মধ্যে সহজেই আসবে তাহলে মানে এত কম জায়গার মানুষ ভোট দিয়ে কিভাবে ডেমোক্রেটিক পার্টি ইলেক্টেড হয়? এরকম একটা জিনিস মাথায় কিন্তু আসতে পারে। এই জিনিসটা তোমরা খেয়াল করেছো? আমি জি স্যার। তোমরা দেখবা আমেরিকার ম্যাপটা যদি দেখাও, আমেরিকার ম্যাপে ডেমোক্রেটিক পার্টি যে নির্বাচিত হচ্ছে তাদের মানে বেসটা কোন জায়গায় দেখো, একেবারে নর্থ ইস্টার্ন যে স্টেট গুলি রয়েছে, নর্থ ইস্টার্ন স্টেট, ছোট ছোট স্টেট অধিকাংশই, নিউ ইয়র্ক, ওয়াশিংটন ডিসি, ডেলাওয়ার, ভার্জিনিয়া, ম্যাসাচুসেটস। হ্যাঁ, এরকম দেখবা অনেকগুলি ছোট ছোট স্টেট রয়েছে, রোড আইল্যান্ড। এই মানে একেবারে উত্তরের কোণার দিকে দেখবা পাখির পালকের মতো জায়গাটা আছে, এখানে অনেকগুলি স্টেট, ওইখানে ওই জায়গাটা নীল হয়ে আছে। তারপর ওই ইস্ট কোস্ট ধরে তোমার দেখবা নিচে কিছুটা মানে জর্জিয়ার আগ পর্যন্ত এসে থেমে গেছে, নীল হয়ে আছে। আবার তুমি যদি আমেরিকার ম্যাপের বাম দিকে থাকাও বা পশ্চিম দিকে থাকাও, দেখবো এখানে উপর থেকে ধরে নিচ পর্যন্ত বাম দিকে একটা ছোট স্ট্রিক আছে, মূলত ক্যালিফোর্নিয়া বেশ এটা নীল হয়ে আছে। এবং এলসওয়্যার তুমি আমেরিকান ম্যাপের অন্য জায়গায় কিছু কিছু জায়গা বাদে সব জায়গাটা কিন্তু লাল। এটার একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার আছে। এটা
সেটা হচ্ছে তাহলে মানে ডেমোক্রেটরা কেন ইলেকশনে জিতে, কারণ বিগ যে সিটিগুলি আছে, বিগ সিটিগুলি ওই জায়গাগুলিতে পড়ে গেছে। ফর এক্সাম্পল ধরো খুব এইবার ইলেকশন নিয়ে আমি তো সবসময় এটা স্টাডি করি, ইলেকশন নিয়ে সবচেয়ে বেশি ঝগড়াঝাটি হয়েছে ওদের যে রাজ্যটা সেটা হচ্ছে তোমার পেনসিলভানিয়া। পেনসিলভানিয়া কেন ঝগড়া বেশি হলো, কারণ পেনসিলভানিয়াতে 20টা ইলেকট্রেট ভোট আছে। যে রাজ্যগুলিতে তোমার মানে টাইট কম্পিটিশন ছিল তার মধ্যে পেনসিলভানিয়ার ভোট সবচেয়ে বেশি। এবং একসময় দেখা গেছে যে পেনসিলভানিয়াতে জিতলেই যদি জিতে জো বাইডেন জিতে সেই ইলেকশন জিতে যাবে। এখন দেখো পেনসিলভানিয়ার ম্যাপ যদি দেখো দেখবা প্রথম দিন যখন ভোটের রেজাল্ট হলো, হ্যাঁ, তখন কিন্তু পেনসিলভানিয়াতে 7 লাখ ভোটে আগায় ছিল। এটা খুব ইন্টারেস্টিং ব্যাপার। ডোনাল্ড ট্রাম্প 7 লাখ ভোটে পেনসিলভানিয়াতে আগায় ছিল। সে নর্মালি সে ডিক্লেয়ার দিয়ে দিয়েছে যে আমি ইলেকশনে পেনসিলভানিয়াতে আমি পেয়ে গেছি, কিন্তু আসলে ঘটনা তা ছিল না। হ্যাঁ, কারণ সেটা ছিল সমস্ত ভোটের মাত্র 62%। 48% ভোট তখনও 38% ভোট তখন কনভার্ট ছিল। সেই ভোটগুলি ছিল মূলত ফিলাডেলফিয়া সিটি এবং তার আশেপাশের কাউন্টিগুলি, যেখানে মূলত ম্যাক্সিমাম তোমার এই ইনপোস্ট ভোটগুলো এসেছে, পোস্টাল ভোটগুলো এসেছে। অর্থাৎ যারা হয়তো মানে ওই বড় বড় শহরগুলি আছে ওই শহরগুলিতে ভোট দিতে লোকেরা ভোট সেন্টারে যায় নাই, তারা পোস্টাল ভোট 2 সপ্তাহ 3 সপ্তাহ আগে দিয়ে দিয়েছে। এবং তখনই কিন্তু বিবিসির অ্যান্থনি সার্কার, তোমরা তো এগুলি খেয়াল করো না, সে বলে দিয়েছে যদিও ফিলাডেলফিয়াতে 7 লাখ ভোটে ট্রাম্প এগিয়ে আসছে, কিন্তু আলটিমেটলি সে এখানে হেরে যাবে, কারণ ফিলাডেলফিয়াতে 2.5 মিলিয়ন ভোট এখনো ক্যালকুলেশন বাকি আছে। 25 লক্ষ ভোট এখনো বাকি আছে, এবং এই জায়গাটা হচ্ছে হেভিলি ডেমোক্রেটেড এরিয়া। আমি যে জিনিসটা বলতে চাচ্ছি, দেখো আমেরিকার মূলত বড় শহরগুলিতে ডেমোক্রেটরা বেশি, মানে বড় শহর বা যেই জায়গাগুলিতে তোমার রাজ্যগুলি অনেক অ্যাডভান্স সেইগুলিতে ডেমোক্রেটরা কিন্তু অনেক এগিয়ে থাকে, আর অন্যগুলিতে রিপাবলিকানরা থাকে। রিপাবলিকানরা কেন ওই জায়গাগুলি থাকে, দেখো কৃষি প্রধান এরিয়া, একবারে মিডের মধ্যের যে জায়গাগুলি আছে কৃষি প্রধান এরিয়া, যেগুলি মূলত কৃষির উপর ভিত্তি করে, বা গ্রাম প্রধান এরিয়া, সেই মানে তুমি যদি দেখো ইন্ডিয়ানা, ইডাহো, নেভাদা, হ্যাঁ, তারপর নিউ মেক্সিকো, সাউথ মেক্সিকো, ডেকোটা, নর্থ ডেকোটা, সাউথ ডেকোটা, হ্যাঁ, এই জায়গাগুলিতে হচ্ছে কি মূলত কৃষি প্রধান এবং অর্থোডক্স তারা। কাজেই মানে আমেরিকার যেই জায়গাগুলি এগিয়ে আছে শিক্ষায়, সমাজে, বিশ্ববিদ্যালয়ে, তাদের যে মূল্যবোধ, যেমন যেমন তাদের কিছু মূল্যবোধ বলি, যেমন তারা মানে ইয়াতে মানে সামাজিক কল্যাণে বেশি খরচ করাকে পছন্দ করে। তারপর মানে মানুষের কাছে মানে পুঁজিবাদের যে বেনিফিটটা আছে এটা একটু বেশি ছড়িয়ে পড়ুক, সেই ধরনের কল্যাণকামী রাষ্ট্র পছন্দ করে। আবার এটাকে মানে রিপাবলিকানরা সমাজতন্ত্র বলে গাল দেয়। তার মনে করে এটা হলো কমিউনিজম আসার একটা রাস্তা, এরকম একটা ব্যাপার। তারপর তোমার এই যে গে এলজিবিটি গ্রুপ, যেগুলো গ্রুপগুলি আছে, এই গ্রুপগুলিকে তারা মনে করে এদের থাকার অধিকার আছে। এটা ডেমোক্রেটিক দৃষ্টিতে। কিন্তু যারা রিপাবলিকানরা তারা অর্থোডক্স, তারা বলে না এটা মানে থাকতে পারবে না। এরকম অনেক কিছু ব্যাপার আছে, ধর্মীয় গুরামাগুলি ওই জায়গায় বেশি, ওই জায়গায় কম। এক্স্যাক্টলি এই কারণে কিন্তু ডেমোক্রেটিক যে ভ্যালুগুলি সেগুলো কিন্তু লাল রাজ্যগুলি প্রবেশ করে না, কারণ মূলত তাদের ইভাঞ্জেলিক্যাল খ্রিস্টানিজম আছে, তার একটা স্ট্রং রেজিস্ট্যান্স ওখান থেকে আসে। আমি এই কথাটা এই জন্য বললাম যে আমেরিকার মতো অনেক উন্নত দেশেও কিন্তু অনেক সোশ্যাল যে নর্ম বা দৃষ্টিভঙ্গি সেটা কিন্তু সব এলাকার মানুষজন গ্রহণ করে না, এখনো মানে গ্রাম এলাকার মানুষজন গ্রহণ করে না। এবং কাজে টেকনোলজিক্যাল বিষয়গুলি কিন্তু এরকম, বাংলাদেশে এরকম, সারা দুনিয়াতেই যে টেকনোলজি আসবে সেটা যদি সোশ্যাল নর্মের সাথে সঙ্গতিপূর্ণ না হয়, শুধু টেকনোলজি না, যে কোনো ধারণা, রাজনৈতিক ধারণা হতে পারে। হ্যাঁ, আমাদের সারা পৃথিবীতে তোমরা দেখো যে কমিউনিজমের কথা আমরা শুনেছি 1920 সালের পর থেকে সারা পৃথিবীতে অনেক জায়গায় কমিউনিজমের বিপ্লব হয়েছে। হ্যাঁ, কিন্তু মজার ব্যাপার, যেসব দেশগুলি তোমার মানে মুসলিম প্রধান দেশ, সেই জায়গাগুলিতে কিন্তু কমিউনিজম কখনোই বড় আকারে মানে তারা করতে পারে না। কেন? কারণ কমিউনিজমের কিছু বেসিক ধারণার সাথে ইসলামের ধর্মীয় ব্যাপারে সরাসরি বিরোধ রয়েছে, এটা একটা কারণ। কাজেই কমিউনিজম বা সমাজতন্ত্র একটা পলিটিক্যাল সিস্টেম হিসেবে আধুনিক হতে পারে, যেহেতু ইসলামিক দেশগুলির সোশ্যাল নর্ম এবং কালচারাল এবং রিলিজিয়াস নর্মের সাথে তার
কন্ট্রাডিক্টরি এলিমেন্ট রয়েছে, সেই জন্য সেখানে কিন্তু পপুলার হয় নাই। এই কারণে এই জিনিসটা গুরুত্বপূর্ণ, যে কোনো টেকনোলজি সেটা জনগণের সিস্টেম নর্মের সাথে মিল খেতে হবে। যদি মিল না থাকে তাহলে কিন্তু ভালো টেকনোলজি হলো আস্তে 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 পিছিয়ে পড়বে। আর যদি মিল না থাকে, মিল থাকে তাহলে খুব কুইকলি মানুষ সেটা গ্রহণ করবে। হ্যাঁ, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। ওপিনিয়ন লিডার্স ইন চেঞ্জ এজেন্ট। ওপিনিয়ন একটা সংক্ষেপ এটাই, চেঞ্জ এজেন্ট হচ্ছে যারা মানে এক্সটেনশন ডিপার্টমেন্টের যে সকল কর্মীরা জনগণকে পরিবর্তন করার চেষ্টা করে, এদেরকে বলা হয় চেঞ্জ এজেন্ট। এক্সটেনশন ডিপার্টমেন্টের মানে আমাদের যারা উপসহকারী কৃষি কর্মকর্তা বা সামথিং লাইক দিস, বা আমরা এগ্রিকালচার, এই চেঞ্জ এজেন্ট এবং ওপিনিয়ন লিডার তারা এখানে কতটুকু আন্তরিক ওই টেকনোলজির ব্যাপারে এবং কতটুকু হেল্পফুল, এই বিষয়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এখানে খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়টা। তারপর হচ্ছে টাইপস অফ ইনোভেশন ডিসিশন। ইনোভেশন, আমরা টাইপস অফ ইনোভেশন ডিসিশন এখানে আমরা 4টি টাইপ রয়েছে। একটা এখানে চেঞ্জ এজেন্টের কিন্তু অনেকগুলো রোল রয়েছে, গুরুত্বপূর্ণ রোল রয়েছে, এটা তোমরা দেখে নিও। যারা চেঞ্জ এজেন্ট তাদের সোসাইটি তার কি কি চেঞ্জ তারা নিয়ে আসতে পারে, গুরুত্বপূর্ণ ফ্যাক্টর এখানে রয়েছে। টাইপস অফ ইনোভেশন ডিসিশন অর্থাৎ একজন ব্যক্তির স্বাধীনতার উপর ভিত্তি করে সে স্বাধীনভাবে টেকনোলজি গ্রহণ করতে পারবে কিনা, টেকনোলজিটাকে স্বাধীনভাবে কতটুকু গ্রহণ করতে পারবে তার ক্ষমতা রয়েছে, সেইটার উপর ভিত্তি করে ইনোভেশন ডিসিশনটাকে 4টি টাইপে ভাগ করা হয়। একটা হচ্ছে অপশনাল, তুমি ইচ্ছে করে গ্রহণ করতে পারো। হ্যাঁ, তুমি বাজার থেকে গিয়ে যে কোনো চাল ইচ্ছা করে কিনে নিয়ে আসতে পারো, সেটা মোটা চাল আনতে পারো, চিকন চাল আনতে পারো, তুমি তুমি ভাত না খায় রুটি খেতে পারো, কোনো অসুবিধা নাই। কতগুলি ডিসিশন হচ্ছে কালেকটিভ ডিসিশন, যেটা সাধারণত ওই সিস্টেমের লোকজন একা নিতে পারে না, সবাইকে মিলে নিতে হয়, কালেকটিভ ডিসিশন। আমি যেমন ধরো আইপিএম এর কথা আমরা বলি, আইপিএম দ্বারা আমরা কীট পতঙ্গ কন্ট্রোলের কথা, আমরা সামাজিকভাবে পরিবেশ সম্মত ভাবে করার কথা বলি, বা অর্গানিক ফার্মিং এর কথা বলি। কিন্তু আইপিএম কখন কাজ করবে? যখন একটি এলাকার সমস্ত কৃষকরা সেটা গ্রহণ করবে। আমি গ্রহণ করলাম, হ্যাঁ, তারপরের জমিতে একজন দেদারস ইনসেক্টিসাইড দিচ্ছে, তারপরের জমিতে আরেকজন গ্রহণ করছে। এইভাবে করলে কিন্তু কাজ হবে না, কারণ তখন ইনসেক্টের যে একটা তোমার কালচারাল যে কন্ট্রোল গুলি আছে, সেই কন্ট্রোল গুলি করা যাবে না। সেজন্য যে আইপিএম একটা জিনিস, এটা সাকসেস করতে হলে এটাকে কালেক্টিভ করতে হবে। আবার ধরো যে বিগ এগ্রিকালচারাল যন্ত্রপাতি, যেটা যেমন ধরো কম্বাইন হারভেস্টার, 28 লাখ টাকা 30 লাখ টাকা দাম, এটা সবাই মিলে যদি ব্যবহার না করার সিদ্ধান্ত নেয় তাহলে কিন্তু এটা জনপ্রিয় হবে না। আর আরেকটা ডিসিশন হচ্ছে অথরিটি ডিসিশন। অথরিটি ডিসিশন হচ্ছে যেই ডিসিশন অথরিটি থেকে চাপিয়ে দেওয়া হয়। হ্যাঁ, অথরিটি থেকে বলা হয় যে এই কাজটি করতে হবে। হ্যাঁ, যে একটা টেকনোলজি অথরিটি বলে যে এইটাই গ্রহণ করতে হবে, আমরা শুধুমাত্র ধানের এই অথরিটি যদি বলে যে না, ডিডিটি আর গ্রহণ করা যাবে না, তাই ডিডিটি এখন ব্যান হয়ে গেছে, এখন এগ্রিকালচারের ক্ষেত্রে ডিডিটি আর গ্রহণ না করা, মানে ইচ্ছা করলে করতে পারবে না। সেরকম অথরিটি যে কোনো টেকনোলজি স্টপ করতে পারে, যে কোনো টেকনোলজিকে ইন্ট্রোডিউস করতে পারে। আর 4 নম্বরটা হচ্ছে সবচেয়ে বেশি কনফিউজিং, তোমরা মনে রাখতে পারো না, এটা তোমরা লিখে রাখো কোথাও। কন্টিনজেন্ট ইনোভেশন ডিসিশন। কন্টিনজেন্ট ইনোভেশন ডিসিশন হচ্ছে শর্ত সাপেক্ষ সিদ্ধান্ত। শর্ত সাপেক্ষ সিদ্ধান্ত, যে সিদ্ধান্তটা তুমি শুধু তোমার ইচ্ছার উপর নির্ভর করবে না, তোমার অন্যান্য শর্ত ফুলফিল করার দ্বারা এটা নির্ধারিত হবে, সেটাকে আমরা বলবো শর্ত সাপেক্ষ ইনোভেশন ডিসিশন। কিরকম? যেমন আমি নতুন একটি ফসল ইন্ট্রোডিউস করতে চাই, এখন একজন যদি এই ফসলের কোন মার্কেট এখানে আশেপাশে নাই, ফর এক্সাম্পল ধরো তুলা, আমাদের দেশে তুলা এখন যে চাষাবাদ হচ্ছে সেটা করছে কিন্তু তুলা উন্নয়ন বোর্ড, তারাই তুলা চাষাবাদ করছে। কিন্তু তুলা কিন্তু তুমি যে কোনো কৃষককে বললেই সে করবে না। কৃষক কখন করবে? সে প্রথমেই জিজ্ঞেস করবে আমি তুলা কোথায় বিক্রি করব, আমি তুলা কোথায় বিক্রি করবো, এটা সে তার প্রথম প্রশ্ন। সে যদি বিক্রি করতে না পারে তাহলে তুলা করে লাভ কি? অনেক বেশি তুলা করে তো লাভ নাই। সেই জন্য তুলা উন্নয়ন বোর্ড করে কি, তারা কৃষকদের সাথে যারা
বাংলাদেশে তুলার মার্কেটিং করে বা তুলা নিয়ে ব্যবসা করে তাদের একটা লিঙ্কেজ তৈরি করে দিয়েছে, এবং প্রকৃতপক্ষে তুলা উন্নয়ন বোর্ডই তাদের কাছ থেকে তুলাটা কিনে নেয়, নিয়ে তারা মার্কেটে তারা বিক্রি করে। অর্থাৎ মার্কেটিং ক্যান বি এ কন্টিনজেন্ট পয়েন্ট, যে আমার যদি মার্কেটিং থাকে তাহলে কৃষকরা করবে, না হলে সেটা করবে না। হ্যাঁ, আবার ধরো বিদ্যুৎ, হ্যাঁ, কোন টেকনোলজি গ্রহণ করার জন্য আমাকে বিদ্যুৎ লাগবে, এখন যদি আমার গ্রামের বাড়িতে বিদ্যুৎ না থাকে তাহলে আমি গ্রহণ করব না। ধরো এখন যে ভারী কৃষি যন্ত্রপাতি আছে, তোমার কম্বাইন হারভেস্টার বা এইগুলি সহজভাবে চলাচলের জন্য গ্রামের মধ্যে রাস্তাঘাট লাগবে, যদি রাস্তা না থাকে তাহলে কিন্তু এটা চলাচল করতে পারবে না। এরকম যে সকল কন্টিনজেন্ট বা এখানে শর্ত এসে উপস্থিত হয় সেগুলিকে আমরা বলি কন্টিনজেন্সি। তাহলে এই যে চারটি বিষয়, এটার সাথে ডিফিউশনের সম্পর্ক কি? আমরা এই চারটি বিষয়ের মধ্যে দেখি যে সবচেয়ে কুইক টেকনোলজি ডিফিউশন করা যায় চারটির মধ্যে কোন 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 ধরনের ডিসিশনের ক্ষেত্রে আমি খুব কুইক করতে পারবো? অপশনাল, কালেকটিভ, অথরিটি, কন্টিনজেন্ট, চারটির মধ্যে কোনটির মাধ্যমে সবচেয়ে তাড়াতাড়ি আমি ডিফিউশন করতে পারবো? স্যার অপশনাল। অপশনাল, হ্যাঁ। হোয়াই নট অথরিটি? স্যার অপশনাল বা অথরিটিটাই হবে স্যার। অপশনালে হচ্ছে স্যার নিজের ইচ্ছা মতো আমি ডিসিশনটা নিতে পারবো, অথরিটিতেও স্যার ডিসিশন নিতে হলে অথরিটির একটা মিটিং বা এরকম করেই স্যার ডিসিশনটা নিতে হবে, কারণ অথরিটিতে শুধুমাত্র একজন মিলে তো ডিসিশন নেয় না, শুধু একজন প্রধান নিতে না, কয়েকজন মিলে নিতে হয়। মনে হয় অপশনালি বেশি। হ্যাঁ, এখানে একটা ব্যাপার আছে, বাহ্য দৃষ্টিতে অথরিটির মাধ্যমে সবচেয়ে তাড়াতাড়ি টেকনোলজি ছড়িয়ে পড়বে। অপশনাল তো ইচ্ছার ব্যাপার না, যদি সবাই ইচ্ছা না করলে তো হবে না। কারণ তোমার যদি মনে থাকে যে প্রথমে আমার মানে আস্তে আস্তে, হ্যাঁ, এক পর্যায়ে গিয়া দেখা যায় প্রথম 2.5%, তারপর 13.5%, তারপর 34%, তারপরে বাকি 50% কিন্তু অনেক সময় নেয় সিদ্ধান্ত নিতে, কারণ সবাই তো অপশনাল। যে অথরিটি দিয়ে তাড়াতাড়ি হবে ঠিক আছে, কিন্তু আবার সমস্যা আছে, সরকার কিন্তু ইচ্ছে করলে যে কোনো কিছু চাপাই দিতে পারে না তোমার উপর। হ্যাঁ, গণতান্ত্রিক দেশে বা যে কোনো দেশে কিছু নিয়ম আছে, যেমন তুমি কি ড্রেস করবা এটা সহজে কিন্তু সরকার চাপা দিতে পারে না। এইগুলি জোর করে চাপা দিলে পরে ভালো ফলাফল হয় না। হ্যাঁ, আমি মানে কি ড্রেস পরবো বা আমি কি খাবো, হ্যাঁ, বা এটা কিন্তু জোর করে চাপা দেওয়ার কিছু নাই, এটা মানুষকে বুঝে বুঝে করতে হবে। কাজে অথরিটি দিয়ে অনেক সময় দেখা গেছে তাড়াতাড়ি হয়, কিন্তু সেটা সাস্টেনেবল হয় না। সরকার এবং সিচুয়েশন চেঞ্জের সঙ্গে সঙ্গে এই জায়গাগুলো চেঞ্জ হয়ে যায়, সেজন্য অপশনাল ইজ দি বেস্ট। হ্যাঁ, অপশনাল মাধ্যমে তাড়াতাড়ি আমাদের প্রযুক্তি ছড়ায়। হ্যাঁ, তবে আর সবচেয়ে দেরি হবে কোনটাতে? যদি আমার ডিসিশন কন্টিনজেন্ট হয়ে যায়, শর্ত সাপেক্ষ হলে, কারণ এই শর্ত পূরণ না করলে তো আমি করতে পারবো না। কাজেই সবচেয়ে তাড়াতাড়ি আমাদের অথরিটি এবং অপশনাল, এবং সবচেয়ে দেরি হয় কন্টিনজেন্টে, এটা আমাদের খেয়াল রাখতে হবে। তারপর আরেকটা বিষয় আছে কনসিকুয়েন্স অফ ইনোভেশন। একটা ইনোভেশনের যখন আসে তখন তিন ধরনের কনসিকুয়েন্স সোসাইটিতে ঘটে থাকে, এটা আমরা আগের ক্লাসে সেটা বলেছি, একটা ক্লাসে বলেছি। একটা হচ্ছে এটা ডিজায়ারেবল হতে পারে, আনডিজায়ারেবল হতে পারে। হ্যাঁ, রেজাল্টটা ডিরেক্ট হতে পারে, ইনডিরেক্ট হতে পারে। রেজাল্টটা অ্যান্টিসিপেটেড হতে হবে পারে, অর্থাৎ আমি যা আগে থেকে চিন্তা করছিলাম, অথবা অচিন্তনীয় কোনো কিছু হয়ে যেতে পারে। প্রত্যেকটির ক্ষেত্রে প্রথম ভাগটা যদি টেকনোলজির সাথে মিল থাকে তাহলে সেটা তাড়াতাড়ি ছড়াবে, আর দ্বিতীয় ভাগটা আনডিজারেবল, ইনডাইরেক্ট এবং আনএন্টিসিপেটেড যদি হয় তাহলে সেটি আস্তে আস্তে ছড়াবে। এটা এই যে এই তিনটার বর্ণনা তোমার জিএল এর যে বই আছে সেই বইয়ের মধ্যে সুন্দর করে দেওয়া আছে, বা রজার্সের বইয়ের মধ্যেও আছে, তোমরা পেয়ে যাবে। তারপর টাইমের যে বিষয় আছে, টাইমের বিষয়টা তেমন কিছু না, কোন কোন ক্ষেত্রে টাইম বেশি লাগে, যেমন ইনোভেশন ডিসিশন প্রসেস, এই প্রসেসটা যদি লেন্দি হয় স্টেপগুলি, তাহলে প্রযুক্তি ছড়িয়ে পড়তে টাইম বেশি লাগে। তারপর তোমার ইনোভেটিভনেস এন্ড অ্যাডাপ্টার ক্যাটাগরিজ, যদি এলাকার মানুষজন ইনোভেটিভনেস তাদের বেশি থাকে এবং খুব কুইক তারা স্টেপগুলো অতিক্রম করে, তাহলে প্রযুক্তি তাড়াতাড়ি ছড়ায়। এবং রেট অফ অ্যাডপশন, যদি এটাও টাইমের সাথে সংযুক্ত, এই তিনটি বিষয় আরেকটা সাথে যুক্ত।
কাজে এই বিষয়গুলি কিন্তু প্রযুক্তি কত তাড়াতাড়ি ছড়াবে সেটা অনেকটাই কন্ট্রোল করে। এই ছিল আমাদের গত ক্লাসের সর্বশেষ অবস্থা, যেখানে আমাদের আমরা শেষ করতে চেয়েছিলাম। তো এইটুক যদি শেষ হয়ে থাকে তাহলে আমরা আরেকটা জায়গায় আমরা শেয়ার করব। আমরা আজকের মানে আমাদের যেটা শুরু করার কথা সেটা আমরা এখন শুরু করব, সিস্টেম এবং সিস্টেম থিঙ্কিং। একটু এই সিস্টেম থিঙ্কিং তোমাদেরকে একটু পড়াশোনা করতে হবে। হ্যাঁ, একটু পড়াশোনা করে তোমাদেরকে করতে হবে। তোমরা এই ম্যাটেরিয়ালগুলি খুঁজলে পেয়ে যাবে, আমি দেওয়ার চেষ্টা করব। সিস্টেম থিঙ্কিং আমাদের আমরা যদি দেখি এখানে দুটো কথা এসেছে, সিস্টেম আর সিস্টেম থিঙ্কিং। আসলে সিস্টেম বলতে আমরা কি বুঝি? আমরা সিস্টেম বলতে আসলে কি বুঝি? খুব সহজভাবে আমরা চিন্তা করি। ধরো আমাদের কেউ একজন বড় সিস্টেম বলতে আসলে আমরা কি বুঝি? কেউ কি মানে ধারণা দিতে পারবে? সিস্টেম বলতে ধরো আমরা এখন থেকে আমি কোনো একটা কাজ সম্পাদনের ক্ষেত্রে স্যার যে মানে সেটা সঠিকভাবে সম্পাদনের ক্ষেত্রে যে স্যার হোল স্ট্রাকচারটা সেটা। তো আচ্ছা, আমি এখন একটা বলছি, তোমরা সবাই রেসপন্স করবা 3 মিনিট সময়। আমি যত সিস্টেমের কথা শুনেছি, তুমি 3টা করে সিস্টেমের নাম লিখবা। তুমি জীবনে যত সিস্টেমের কথা শুনেছ, হ্যাঁ, আমি একটা উদাহরণ দেই। হ্যাঁ, ডেমোক্রেটিক সিস্টেম, হ্যাঁ, আবার ধরো ডাইজেস্টিভ সিস্টেম, ঠিক আছে? এরকম তোমরা যত সিস্টেমের কথা শুনেছ, সবাই চ্যাট বক্সে 3টা করে সিস্টেমের নাম লেখো। আমি দেখতে চাই তোমরা কার মাথা থেকে কি আসে। জাস্ট 3 মিনিট ফ্রম নাও। Any system you have ever heard about it? যে কোনো সিস্টেম যেটা শুনেছ সেরকম কোন একটা সিস্টেমের নাম তোমরা লিখবা। হ্যাঁ, 3টা সিস্টেম লিখবা, 3টা, যে কোনো 3টা। আমি দেখি, হ্যাঁ, এই যে হুম 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 সবাই 3টা সিস্টেমের নাম লেখো। মানে এই রেসপন্সটাকেই কিন্তু আমি তোমাদের অ্যাটেন্ডেন্স হিসেবে নিব। এখন থেকে আর 2 মিনিট আছে। আমরা একটা সিস্টেমকে ডিফাইন করার চেষ্টা করি। একটা সিস্টেম কি? একটা সিস্টেম বলতে আমরা আসলে কি বুঝি? অ্যারেঞ্জমেন্ট অথবা ফিজিক্যাল কম্পোনেন্ট। আমি তোমরা যারা উদাহরণ দিচ্ছ, আমি দেখবো যে তোমরা কতটুকু মানে একটু প্যাটার্নের বাইরে চিন্তা ভাবনা করতে পারছো। যে কোনো সিস্টেম হতে পারে। ফর এক্সাম্পল, আমরা যদি এডুকেশন সিস্টেম, সেটা কিন্তু একটা সিস্টেম, তাই না? an arrangement of physical components related to a way that act as a whole. সিস্টেম হচ্ছে একটা অ্যারেঞ্জমেন্ট, যেখানে এমন একটা অ্যারেঞ্জমেন্ট যেখানে তার কিছু ফিজিক্যাল কম্পোনেন্ট থাকবে এবং সবগুলি মিলে একটি অর্গান হিসাবে কাজ করবে। যেমন তুমি তোমার যে কম্পিউটারটা আছে, সেই কম্পিউটারটার কথা ধরতে পারো। হ্যাঁ, একটা তোমার কম্পিউটারে অনেকগুলি জিনিস আছে না? প্রথম কথা হচ্ছে একটা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট আছে, সিপিইউ। সিপিইউ এর কেসিং এর ভিতরে দেখো কতগুলি জিনিস থাকে না? এখানে হার্ড ডিস্ক থাকে, মাদারবোর্ড থাকে, তারপর তোমার এই সিডি ড্রাইভ থাকে, তারপর যে
মানে পেন ড্রাইভের পোর্ট গুলি থাকে, আউটপুট এবং ইনপুট পোর্ট গুলি থাকে, এন্ড সো মেনি থিংস। হ্যাঁ, তারপর ধরো আমার আউটপুট ডিভাইস আছে, যেটা প্রিন্টার একটা আউটপুট ডিভাইস, মনিটর একটা আউটপুট ডিভাইস এবং ইনপুট ডিভাইস। হ্যাঁ, আমার যে কিবোর্ড হচ্ছে একটা ইনপুট ডিভাইস, এবং আমি যে মাইক্রোফোনে কথা বলছি সেটাও একটা ইনপুট ডিভাইস। তো এই সবগুলি জিনিস মিলে কিন্তু কম্পিউটারটা তৈরি হয়, অ্যাজ এ হোল সেটা কম্পিউটার। কাজে একটা কম্পিউটার কিন্তু একটা সিস্টেম, তুমি যেভাবে চিন্তা করো। এখানে অনেকগুলি ফিজিক্যাল কম্পোনেন্ট থাকে, কিন্তু সবগুলি মিলে সে কিন্তু অ্যাজ এ হোল একটি এন্টিটি হিসেবে কাজ করবে। হ্যাঁ, যেমন ধর একটি 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 ফুটবল খেলার টিম, 11 জন প্লেয়ার হচ্ছে ডিফারেন্ট, তাদের চিন্তা ভাবনা ডিফারেন্ট, তাদের নাম ডিফারেন্ট, তাদের মানে থাকার জায়গা ডিফারেন্ট, তাদের ফ্যামিলি ডিফারেন্ট, কিন্তু যখন তারা মাঠে এসে খেলা শুরু করে, দিস ইজ সিস্টেম। একটা ফুটবল টিম হচ্ছে একটা সিস্টেম। হ্যাঁ, এজ এ হোল একসাথে কাজ করে। সো এদের প্রত্যেকটা আলাদা প্রপার্টি আছে, কিন্তু সেই প্রপার্টিগুলি একসাথে এমন একটা রিলেশনশিপে কাজ করে যেন তারা একটা সিঙ্গেল এন্টিটি হিসেবে গড়ে গেছে, যে একটি পারপাসকে সার্ভ করে। হ্যাঁ, এই সিস্টেমের যে পার্টগুলি থাকে তার অনেকগুলি প্রপার্টি আছে, প্রত্যেকের আলাদা প্রপার্টি আছে। হ্যাঁ, এবং এই রিলেশনশিপ থেকে তারা সেই প্রপার্টিটা ডেভেলপ করে, এবং একটা নির্দিষ্ট পারপাস বা ইন্টারেস্ট অনুযায়ী সিস্টেমটা কাজ করে। এটা হচ্ছে আমরা যে সিস্টেম কাকে বলি। সিস্টেমের এখন ছোট ছোট ডেফিনেশন আছে। এটা তোমরা দেখে নিও। ডিসেন্ডেবল হোল, সিস্টেম ইজ এ অর্গানাইজড হোল, সিস্টেম ইজ এনিথিং দ্যাট হ্যাজ এ নেম। ছোট ছোট ডেফিনেশন, কিন্তু এই ডেফিনেশন কিন্তু মানে ক্লিয়ার ডেফিনেশন না। কে ক্লিয়ার ডেফিনেশন না, এটা কিন্তু ক্লিয়ার জাস্ট বোঝানোর জন্য এখানে যে উদাহরণ দেওয়া হয়েছে, মানে একটি ব্যক্তি একটা সিস্টেম, একজন ব্যক্তির অনেকগুলি কম্পোনেন্ট থাকে, কিন্তু এজ এ হোল সে একটা ব্যক্তি হিসেবে চিন্তা করে, ব্যক্তি হিসেবে কাজ করে। একটি গাড়ি, যেমন কম্পিউটারের একটা উদাহরণ দিয়েছি, সেরকম একটা গাড়ি হচ্ছে একটা সিস্টেম। একটা গাড়িতে দেখো কতগুলি পার্ট থাকে, তোমরা ফার্ম মেকানাইজেশন পড়েছো এটা না? একটা কোঅপ মানে কি? কোঅপারেটিভ সমিতি। হ্যাঁ, কোঅপারেটিভ সোসাইটিকে সংক্ষেপে কোঅপ বলা হয়। একটা কোম্পানি, ইভেন একটা কান্ট্রি একটা সিস্টেম হতে পারে। তো আমরা দেখবো ডেফিনেশন, উইকিপিডিয়া ডেফিনেশনটা তোমরা দেখে নিও। আমরা তো দেখি এক্সাম্পল গুলো আমরা বলেছি, একটা ফার্ম, একটা প্রিজন, হ্যাঁ, একটা কার, এটা সিস্টেমের উদাহরণ। তো একটা সিস্টেমের সবসময় খেয়াল রাখবো, একটা সিস্টেম সম্পর্কে যখন কথা বলবো, একটা সিস্টেমের কতগুলি পার্ট নিয়ে যখন একটি বৃহত্তর অংশ গঠিত হয়, এবং তারা যখন একটি বা নির্দিষ্ট স্পেসিফিক পারপাস অনুযায়ী একক হিসেবে ফাংশন করে, সেটাকে আমরা সিস্টেম বলি। এখন এই সিস্টেমের 5টি প্রপার্টি কিন্তু রয়েছে। এই প্রপার্টিগুলো হচ্ছে বাউন্ডারি, ইনপুট এন্ড আউটপুট, ফিডব্যাক, সিস্টেম হায়ারার্কি এবং ইমার্জেন্ট প্রপার্টিস। এই 5টি কম্পোনেন্ট সিস্টেমে রয়েছে: বাউন্ডারি, ইনপুট এন্ড আউটপুট, ফিডব্যাক, হায়ারার্কি, ইমার্জেন্ট প্রপার্টি। সিস্টেম বাউন্ডারি মানে হচ্ছে যে সিস্টেম থাকবে তার একটা ফিজিক্যাল সারাউন্ডিং থাকবে। যেমন ধরো বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটি, এটাকে যদি আমরা একটা সিস্টেম ধরি, হ্যাঁ, অর্গানাইজেশন হিসেবে, তাহলে তার একটা সারাউন্ডিং বাউন্ডারি আছে। তোমার বডিটাকে যদি আমরা সিস্টেম ধরি, তাহলে তার একটা ফিজিক্যাল বাউন্ডারি আছে। একটা কম্পিউটার যদি একটা সিস্টেম ধরি, তার একটা জায়গা আছে, এই জায়গাটা সে দখল করে রাখবে না। এরকম প্রত্যেকটা সিস্টেমের নিজস্ব বাউন্ডারি আছে, সেই বাউন্ডারির মধ্যে সে কিন্তু অপারেট করবে এবং থাকবে। এটা হচ্ছে প্রথম। 2 নম্বর হচ্ছে সিস্টেমের ইনপুট এবং আউটপুট থাকবে। সিস্টেমের ইনপুট থাকবে, যেহেতু সিস্টেমটা আমরা কেন রান করি? একটা ফাংশন পাওয়ার জন্য। কাজে সিস্টেম একটা ইনপুট থাকবে, আউটপুট থাকবে। ফর এক্সাম্পল ধরো একটি কম্পিউটার, সেইখানে যখন আমি কোনো কিছু টাইপ করছি, দিস ইজ ইনপুট। আমি একটা প্রোগ্রামিং করছি বা কিছু একটা কাজ করছি। যখন আমি এটাকে
প্রিন্ট আউট করে বের করলাম সেটা হচ্ছে আউটপুট। একটা ফার্টিলাইজার ফ্যাক্টরি, সেখানে আমরা গ্যাস দিচ্ছি, পানি দিচ্ছি, আরো অন্যান্য ম্যাটেরিয়াল দিচ্ছি, হ্যাঁ, এবং ফাইনালি প্রোডাক্ট হিসেবে তার ফার্টিলাইজার বের হয়ে আসছে। সো দিস ইজ ইনপুট এন্ড আউটপুট। একটা গার্মেন্টস ফ্যাক্টরি, দিস ইজ সিস্টেম। এখানে ইনপুট হচ্ছে ম্যান পাওয়ার, তাদের কাপড়, সেলাই, সুতা, মেশিন, এগুলো হচ্ছে ইনপুট, কিন্তু আউটপুট হিসেবে আমাদের প্রোডাক্ট বের হয়ে আসছে। সেরকম বাউন্ডারির পাশাপাশি একটা সিস্টেমের ইনপুট এবং আউটপুট থাকবে। সিস্টেমের মধ্যে ফিডব্যাক থাকবে, বিভিন্ন পার্ট যে রয়েছে সেই পার্টের মধ্যে যেহেতু ক্রিয়া প্রতিক্রিয়া হয়, তাদের মধ্যে নিজস্ব ফিডব্যাক থাকবে। যেমন তুমি একটি অর্গানাইজেশনে চাকরি করো, তোমার বসের সাথে তোমার সবসময় তুমি কি করছো না করছো, তোমাদের মধ্যে ইন্টার রিলেশনশিপ থাকবে এবং ফিডব্যাক থাকবে। সেই ফিডব্যাকের মাধ্যমে সামনে দিকে এগিয়ে যাবে। 4 নম্বর প্রপার্টি হচ্ছে সিস্টেম হায়ারার্কি। সিস্টেম হায়ারার্কি মানে হচ্ছে, সহজ কথা, এটি উপরে এবং নিচে তোমার বেশি ক্ষমতাধর এবং কম ক্ষমতাধর সেইভাবে, বা বেশি ফাংশন করে কম ফাংশন করে, বেশি গুরুত্বপূর্ণ কম গুরুত্বপূর্ণ, সেইভাবে সিস্টেম এবং হিসাবে হায়ারার্কি অনুযায়ী সাজানো থাকবে। যেমন এখানে একটা সোসাইটিকে খুব মানে ধরা হয়েছে, এখানে একটা সোসাইটি, হ্যাঁ, ধরো মানে সেই সোসাইটির অনেকগুলো সিস্টেম আছে না, কতগুলি সিস্টেম, মানে এই সুপ্রা সিস্টেম, হ্যাঁ, যে সিস্টেমগুলি আমরা মানে ভিতরে থাকে, হ্যাঁ, আর এনভায়রনমেন্ট, হ্যাঁ, এই প্রত্যেকটা সিস্টেমের আবার কিন্তু সাব সিস্টেম থাকতে পারে। এখানে কিছু উদাহরণ দেওয়া আছে, হ্যাঁ, এই সবগুলি মিলিয়েই মানে ছোট ছোট সাব সিস্টেম নিয়ে একটা সিস্টেম, সেই সিস্টেম আরেকটা বড় সিস্টেম। হ্যাঁ, যেমন হিউম্যান বডি, হ্যাঁ, আমার বিভিন্ন সেলগুলি নিয়ে আমার টিস্যু তৈরি হয় না, টিস্যু, আবার বিভিন্ন টিস্যু নিয়ে আমার একটা অর্গান তৈরি হয়, হ্যাঁ, তাহলে এই অর্গানগুলির সাবসিস্টেম হচ্ছে টিস্যু, আবার বিভিন্ন অর্গানগুলি নিয়ে আমার একটা বডি তৈরি হয়। তাহলে বডির সাবসিস্টেম হচ্ছে অর্গান, অর্গানের সাবসিস্টেম হচ্ছে আমার টিস্যু, টিস্যুর সাবসিস্টেম হচ্ছে ডিফারেন্ট টাইপ অফ সেলস। এরকম সিস্টেমের গুরুত্ব দিতে উপরে মানে মানে হায়ারার্কি থাকবে, গুরুত্ব দিক দিয়ে থাকতে পারে, জায়গার দিক দিয়ে থাকতে পারে, ফাংশনের দিক দিয়ে থাকতে পারে, নানা রকম ভাবে এটা সিস্টেমে হায়ারার্কি থাকবে, বা উঁচু নিচু ভেদাভেদ থাকবে। সোসাইটি হিসাবে আমরা চিন্তা করতে পারি, একটা পলিটিক্যাল পার্টিতে চিন্তা করতে পারি, একটা অফিস চিন্তা করতে পারি, যে কোনো ভাবে হোক তাদের হায়ারার্কি থাকবে। আর হচ্ছে ইমার্জেন্ট প্রপার্টি। খেয়াল রাখতে হবে, সিস্টেমের অনেকগুলি কম্পোনেন্ট থাকে, কিন্তু তার যে ফাংশনাল প্রপার্টি সেইটা কোনোটাই সেই কম্পোনেন্টের প্রপার্টি হবে না, বরং এজ এ হোল একটা ডিফারেন্ট টাইপের প্রপার্টি হবে, যেটা সেই সিস্টেমকে আইডেন্টিফাই করবে। যেমন একটা গাড়ি, হ্যাঁ, একটি গাড়ির চাকার কাজ হচ্ছে ঘোরা, হ্যাঁ, একটি গাড়ির ব্রেকিং যে সিস্টেম সেটা হচ্ছে ব্রেক করে, ফুয়েল সিস্টেম হচ্ছে তেল সরবরাহ করে, হ্যাঁ, হিটিং সিস্টেম হিট করে, হ্যাঁ, কিন্তু এজ এ প্রপার্টি কি করে, গাড়ি কমফোর্টেবলি সামনের দিকে তার ভিতরে যারা আছে মালামাল বা মানুষ নিয়ে রান করে। প্রত্যেকটি ডিফারেন্ট পার্ট থেকে তার ইমার্জেন্ট প্রপার্টিটা ডিফারেন্ট, হ্যাঁ, এটা হচ্ছে সিস্টেমের ইমার্জেন্ট প্রপার্টি। সো হোয়াট ইজ সিস্টেম থিঙ্কিং? সিস্টেম থিঙ্কিং, আমরা এতক্ষণ সিস্টেমের কথা বলেছি, এখন সিস্টেম থিঙ্কিং। সিস্টেম থিঙ্কিংটা কি? সিস্টেম থিঙ্কিং আর আগের স্লাইডটা আরেকবার একটু আগের স্লাইডে কিছু নাই, আগের স্লাইডে এরকম আছে, এটা একটু মানে ব্যাখ্যা করে দিতেন একটু। আমি বলছি ধর একটা সিস্টেমের যে কম্পোনেন্ট গুলো আছে সেই কম্পোনেন্টের যে প্রপার্টি গুলো আছে তার চেয়ে সিস্টেমের টোটাল বা হোল প্রপার্টি ডিফারেন্ট হবে, বা আলাদাভাবে আইডেন্টিফাই করা যাবে। মানে তোমার মানে ফর এক্সাম্পল একটা গাড়ির উদাহরণ আমি কি দিয়েছি না, একটা গাড়ির চাকার কাজ হচ্ছে সামনের দিকে চলা, হ্যাঁ, তার যে তোমার আছে ড্রাইভিং সিস্টেম আছে, ইঞ্জিন সিস্টেম, ইঞ্জিনের কাজ হচ্ছে গাড়ির জন্য এনার্জিকে কনভার্ট করা, হ্যাঁ, তারপর ট্রান্সমিশন সিস্টেম হচ্ছে এনার্জি এবং ফুয়েলকে ট্রান্সমিট করা, হ্যাঁ, তারপর গাড়ির যে ব্রেকিং সিস্টেম আছে, গাড়ির
স্পিডকে কন্ট্রোল করা। হ্যাঁ, ধরো এই 4টি বললাম, আরো আছে এরকম। হ্যাঁ, এই প্রত্যেকটি কিন্তু প্রত্যেকটির নিজস্ব ফাংশন আছে, কিন্তু এককভাবে সেই কোনোটাই কিন্তু গাড়ির মেজর ফাংশন না। গাড়ির ফাংশন হচ্ছে কি, গাড়িতে যে টোটাল যে বডিটা আছে সামনের দিকে কোথাও এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া। হ্যাঁ, এটা কিন্তু এই যে ভিতরে যে প্রপার্টি গুলো আছে কোনোটা এককভাবে সেটা রিপ্রেজেন্ট করে না। সিস্টেমটা বিষয় তাই, একটা সিস্টেমের কম্পোনেন্টের যে প্রপার্টি তার থেকে তার ইমার্জেন্ট প্রপার্টিটা ডিফারেন্ট হবে। হ্যাঁ, বা এটাকে ডিফারেন্টলি সেটাকে চিহ্নিত করা যাবে। হুম, একটা কম্পিউটারের ভিতরে অনেক কিছু হয়। হ্যাঁ, আমি আমি কম্পিউটারের ইমার্জেন্ট প্রপার্টি কি বলি, যে কুইক হিসাবের মাধ্যমে সে আমাকে কোনো কিছু আউটপুট দিয়ে দিচ্ছে, আমি একটু বলে দিচ্ছি। কিন্তু এটা কম্পিউটারের কোনো একটা অঙ্গের স্পেসিফিক ফাংশন না, সবগুলি জিনিস ফাংশন করলেই এই জিনিসটাকে আমরা পাই। একটা একটা তুমি তোমার টেলিফোনটার কথা চিন্তা করো, তোমার যে স্মার্টফোনটা রয়েছে এটা একটা সিস্টেম। এখানে অনেকগুলি এখানে এখানে আছে, এখানে টিপার মানে কি আছে, তারপর তোমার মানে এখানে আইসি আছে, অনেকগুলো জিনিস আছে, কিন্তু প্রত্যেকটা জিনিস ফাংশন করার পরে তোমার স্মার্টফোনের কি, আমার মূল উদ্দেশ্য হচ্ছে আমার যে জিনিসটা আমরা এখানে কিছু ফাংশন দেখতে চাই, স্মার্টফোন হচ্ছে মূলত আমাদের আমরা মানে স্ক্রিনের মাধ্যমে সমস্ত ইনফরমেশন ফুটিয়ে তুলি, সেটা হচ্ছে টোটাল ফাংশন। তাই হ্যাঁ, সে স্ক্রিনের মধ্যে সবকিছু ফুটিয়ে তুলবে এবং সেইভাবে ফাংশনটা করবে। সে সময় যে কোনো সিস্টেমের যে কম্পোনেন্ট গুলো রয়েছে, কম্পোনেন্টের যে টোটাল বা হোল যে প্রপার্টি সেটা ডিফারেন্ট হবে, এটাকে আমরা বলি ইমার্জেন্ট প্রপার্টি। ঠিক আছে, না একটু পড়ে নিও তাহলে হবে। সিস্টেম থিঙ্কিং জিনিসটা কি? সিস্টেম থিঙ্কিং হচ্ছে আমরা এতক্ষণ বললাম যে আমরা কোনো কিছুকে হোলিস্টিক ভাবে চিন্তা করা, এজ এ সিস্টেম চিন্তা করা। হ্যাঁ, সিস্টেমের প্রপার্টি হিসেবে চিন্তা না করে সিস্টেমের হোলিস্টিকলি চিন্তা করা, এটাকে আমরা বলি সিস্টেম প্রপার্টি, সিস্টেম থিঙ্কিং। System thinking is a holistic approach to analyze the focus that way that system constitute parts. এখানে যে কথাগুলো বলা আছে যে পার্ট না, পার্টের একটা হোলিস্টিক হিসেবে চিন্তা করা, এটা হচ্ছে সিস্টেম থিঙ্কিং। তো আমরা যদি দেখি, আচ্ছা এটা আমরা পড়ে নেওয়া, সিস্টেম থিঙ্কিং বলতে আমরা আসলে কি মিন করি। হ্যাঁ, এটা the emergent properties cannot be observed or changed by studying or taking action on the level of individual component. হ্যাঁ, সিস্টেমের যে ইমার্জেন্ট প্রপার্টি সেটাকে তুমি একটা ইন্ডিভিজুয়াল কম্পোনেন্ট চেঞ্জ দিয়ে টোটালি তুমি চেঞ্জ করতে পারো না। হ্যাঁ, তুমি কিছুটা তুমি রিফ্লেক্ট করতে পারো। সিস্টেম থিঙ্কিং মিনস গিভিং এমফেসিস, নানাভাবে ডিফাইন করা হয়েছে, আমরা এখানে থাকছি না। যেমন একটা উদাহরণ আমরা দেখছি, একটা সিস্টেম থিঙ্কিং আমরা বলতে কি বুঝি। হ্যাঁ, ধরো এখানে একটা এটা 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 কিসের ছবি, যে ছবিটা আছে বলতো? এই ছবিটা আছে কিসের ছবি? বোঝা যাচ্ছে এটা কিসের ছবি? বোঝা যাচ্ছে না? তুমি ধরো একটা একটা অফিস রুমকে যদি আমি উপর থেকে দেখি, হ্যাঁ, একটা অফিস রুম, একটা বাড়ি, আমি যদি উপর থেকে দেখি তাহলে বিভিন্ন রুমগুলি রয়েছে না, এটাই দেখানো হচ্ছে আর কি। এটা দেখো এখানে ইঁদুর এবং বিড়াল, হ্যাঁ, দুইটা দেখানো হচ্ছে। শুধুমাত্র যেই ঘরে ইঁদুর আছে অথবা যেই ঘরে বিড়াল আছে এটা দিয়ে শুধু আমরা একটা বাসাকে দেখি না। হ্যাঁ, দেখা যায় যদি বাসায় বিড়াল না থাকতো তাহলে ইঁদুর কিন্তু সারা বাসা কি করতো, ছড়িয়ে পড়তো, বা অবাধ রাজত্ব শুরু করতো। কাজেই এখানে বলা হয়েছে যে ইঁদুর এবং বিড়াল দুটোই কিন্তু এখানে প্রপার্টির অংশ। হ্যাঁ, এজ এ হোল আমার মানে আমরা বিড়ালটাকে কেন রাখি, যেন ইঁদুরগুলোকে কন্ট্রোল করা যায়। হ্যাঁ, এজ এ হোল আমাকে টোটালি বাড়িতে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখে, কিন্তু শুধু ইঁদুর এবং বিড়ালকে দিয়ে আমরা কিন্তু এই বাড়িটার কথা চিন্তা করতে পারি না। এটা একটা ছোট উদাহরণ হিসেবে দেখা যায়। এখানে আরেকটা উদাহরণ এখানে দেখা যাচ্ছে, আমাদের যে কসমিক যে সিস্টেমটা সেটা কথা বলা হয়েছে। এইখানে এটা একটা দেখো তোমরা, একটা রিভার, হ্যাঁ, একটা রিভার, হ্যাঁ, এটা হচ্ছে একটা রিভার সিস্টেম একটা উদাহরণ। আরেকটা সুন্দর উদাহরণ হতে পারে তোমরা যদি পাতার সিস্টেম দেখো। হ্যাঁ, রিভার এবং পাতা কিন্তু একই রকম না। এখানে দেখো
একটা রিভার যখন উৎপন্ন হয়েছে, এখানে কিন্তু একটা রিভার উৎপত্তি হয়েছে এরকম দেখা যাচ্ছে, একটি পাহাড়ের বিভিন্ন জায়গা থেকে ছোট ছোট পানির স্রোত তৈরি হয়েছে, হয়ে কিন্তু তোমার রিভারের মূল স্ট্রাকচারটা বা মূল রিভারটা তৈরি হয়েছে। সো দিস ইজ এ টোটাল রিভার সিস্টেম। হ্যাঁ, তুমি শুধু একটা পয়েন্ট দিয়ে তুমি একটা রিভারকে চিন্তা করতে পারবে না। একটা রিভারকে দেখতে হলে উপর থেকে দেখতে হবে। এইটাকে আমরা বলি সিস্টেম থিঙ্কিং। তুমি যে কোনো কিছু দেখবে টোটাল হোলটাকে উপর থেকে দেখতে হবে। কোনো একটা কম্পোনেন্টের ভিতর থেকে দেখলে, যেমন কুয়ার ভিতর থেকে দেখে কুয়াকে যেমন জগৎ মনে হবে, এরকম না, জগৎ হচ্ছে আরো বাইরে, যত উপরে উঠে সিস্টেমটাকে দেখতে হবে। এগ্রিকালচার এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। স্যার ওখানে লেখা ছিল হলিস্টিক থিঙ্কিং, হ্যাঁ, এটা কি বোঝাচ্ছে? হোলিস্টিক মানে কি? সব মিলিয়ে চিন্তা করা। তুমি হোলিস্টিক শব্দটা দেখো ডিকশনারিতে। হ্যাঁ, হোলিস্টিক হচ্ছে তোমার ইন টোটালিটি দিয়ে চিন্তা করা যে কোনো কিছুর। হ্যাঁ, একটা রিভার ধরো, ফর এক্সাম্পল আমি কোন রিভারের কোন একটা জায়গায় মনে করলাম যে ঠিক আছে, এই জায়গায় যদি আমি একটা বাঁধ দেই, এই বাঁধ দিলে তোমার এখানে আমি পানি সারা বছর ধরে রাখতে পারবো। কিন্তু আমার যে টোটাল জিওগ্রাফিটা জানা না থাকে, হ্যাঁ, এইখানে বাদ দিলে অন্য কোন জায়গায় প্লাবিত হয়ে যেতে পারে, সেই জায়গাটা আমি তখন বুঝতে পারবো না। হ্যাঁ, এই জন্য যে কোনো কিছু আমরা যদি প্ল্যানিং করি, সেটা টোটাল সিস্টেম উপর প্ল্যানিং করতে হয়। যেমন ধরো আমাদের তোমরা ইদানিংকালে এই এই বছর বর্ষার সময় আমি দেখেছি অনেকেই আমাদের কিশোরগঞ্জের হাওরের দিকে অনেকে গিয়েছে দেখার জন্য, না? জি, নেকলি হাওর। না, নেকলি হাওরে না, অনেকে যে নতুন রাস্তাটা যেখানে হয়েছে সেখানে অনেকে গিয়েছে। কি জানি রাস্তাটার নাম ভুলে গেছি, বালিখোলা না কি জানি। মিঠামইন। হ্যাঁ, মিঠামইন যাওয়ার রাস্তায় অনেকে গিয়েছে, তোমরা ছবিও দেখেছো না? হ্যাঁ, ছবিও দেখেছো। এইটা সম্পর্কে বলি, এইখানে রাস্তাটা করা হয়েছে তোমার যেন মূল যে ভূখণ্ড কিশোরগঞ্জের, সেটা থেকে আমাদের যে 3টি বড় উপজেলা, ইটনা, মিঠামইন, অষ্টগ্রাম, হ্যাঁ, এই 3টা উপজেলাকে একটি রাস্তা দিয়ে জুড়ে দেওয়া হয়েছে, যেন মানুষজন সহজেই যোগাযোগ করতে পারে। আদারওয়াইজ এখানে যোগাযোগটা খুব কঠিন। তো এরকম পরিকল্পনা করার সময় কিন্তু অনেক কিছু চিন্তা করতে হয়। শুধু রাস্তা করে দিলেই হবে না, রাস্তা করে দিলে সেই রাস্তার ইম্প্যাক্ট কি হবে সেটা কিন্তু চিন্তা করতে হবে। তো রাস্তার ইম্প্যাক্ট কি হবে তুমি যদি চিন্তা করতে চাও, তাহলে তোমার কি লাগবে? টোটাল যে এরিয়ার জিওগ্রাফিক ম্যাপ কিন্তু লাগবে। সেখানে নদীগুলি কোথায় কি অবস্থায় আছে, কোন জায়গায় বাদ দিলে কোন জায়গায় নদী ক্ষতিগ্রস্ত হবে, কোথায় পানি আটকে যাবে বা আটকে যাবে না, সেরকম কিন্তু তোমার হওয়ার সম্ভাবনা আছে। এই যে টোটাল, মানে আমি রাস্তা করেছি ছোট একটা জায়গা দিয়ে, তাই না? কিন্তু সেই রাস্তাটা করতে গিয়ে কিন্তু আমাকে শত শত কিলোমিটারের টোটাল জিওগ্রাফিক লোকেশন এবং এখানে যে পানির প্রবাহটা আছে সেই পানির প্রবাহটাকে আমাকে কনসিডার করতে হয়েছে। এইটা হচ্ছে সিস্টেম থিঙ্কিং। থিঙ্ক অ্যাবাউট দ্য হোল সিস্টেম। আদারওয়াইজ রিভারের সিস্টেমটা কিরকম? মানুষের দেহের মতো। হ্যাঁ, তোমার বডিতে এক জায়গায় যেমন কেটে গেলে পুরো জায়গা বডি অচল হয়ে যায়, ওইরকম কিছুটা অবস্থা, বা পুরো জায়গায় সেটা ইম্প্যাক্ট করে, সেরকম। কাজেই যে কোনো কিছু আমরা যখন ডেভেলপমেন্ট করতে যাব বা চেঞ্জ করতে যাব, তখন কিন্তু ছোট জায়গায় কাজ করার আগে বৃহত্তর পর্যায়টা কিন্তু আমাকে মাথার মধ্যে নিতে হবে। আমি একটি গ্রামের মধ্যে একটি টেকনোলজিকে ইন্ট্রোডিউস করে দিয়ে আসতাম, সেটার ফলাফল সেই টোটাল সোসাইটিতে কি হতে পারে, হ্যাঁ, এখন যেরকম আছে 20 বছর পরে কি হতে পারে। এই যে টোটালিটি চিন্তা ভাবনা, এটাকে আমরা বলি হোলিস্টিক থিঙ্কিং বা হোলিস্টিক চিন্তাধারা। এখানে যেমন ধর, ফর এক্সাম্পল এখানে এখানে ক্রপ ড্যামেজের একটা উদাহরণ দেওয়া আছে, এটা তোমরা পরে দেখে নিও। এখানে মূল কথাটা যে বলা আছে, আমরা যদি আমাদের জমিতে কোনো ইনসেক্ট থাকে, আমরা কি প্রথমে চোখ বুঝে সেই ইনসেক্টকে মেরে ফেলবো, নাকি সেই ইনসেক্ট সম্পর্কে আমাকে স্টাডি করতে হবে? আমাকে কিন্তু স্টাডি করতে হবে সেই ইনসেক্ট সম্পর্কে। কারণ ওই ইনসেক্টের কারণে অন্য কোন কোন ইনসেক্ট কন্ট্রোল হচ্ছে, বা ওই ইনসেক্টের অনুপস্থিতির কারণে আরো কি কি ইনসেক্ট চলে আসতে পারে এখানে। হ্যাঁ,
বা সেই ইনসেক্ট গুলির মধ্যে পারস্পরিক সম্পর্ক কিরকম সেইটা চিন্তা করে কিন্তু আমাদেরকে সেই ইনসেক্টটাকে আমি কতটুকু কন্ট্রোল করব, পুরোপুরি কন্ট্রোল করব নাকি অল্প কন্ট্রোল করব নাকি মানে কন্ট্রোল করব না আপাতত, সেই ডিসিশন তখন নিতে হবে। সেই জন্য আমরা বলি ধরো এন্টোমোলজি বা প্যাথোলজি নিয়ে যারা কাজ করে, প্ল্যান্ট প্রোটেকশন নিয়ে যারা কাজ করে, তাদের কাজ কিন্তু সহজ না। তোমরা যখন আরো পড়বে তখন বুঝতে পারবা তাদের কিন্তু টোটাল, বিশেষ করে এন্টোমোলজি প্যাথোলজি তার এটা নিয়ে যারা কাজ করে তাদের কিন্তু টোটাল সিস্টেম নিয়ে চিন্তা করতে হয়, টোটাল এনভায়রনমেন্ট, হ্যাঁ, টোটাল মাইক্রো এনভায়রনমেন্ট, টোটাল ম্যাক্রো এনভায়রনমেন্ট, হ্যাঁ, তারপর আদার ইনসেক্ট, হ্যাঁ, আদার অ্যাবায়োটিক্স এন্ড বায়োটিক ফ্যাক্টর, এভরিথিং চিন্তা করে কিন্তু আমাকে কোন একটা নির্দিষ্ট ইনসেক্ট বা ডিজিজের বিরুদ্ধে প্রোটেকশন আমাকে হাতে নিতে হয়। না হলে আমি ভালো করতে গিয়ে আমার ডিজিজটা হওয়ার সম্ভাবনা তৈরি হয়ে যেতে পারে। একটি ইনসেক্টকে কন্ট্রোল করতে গিয়ে দেখা যাবে যে আমি আরো 5টি বিপদকে ডেকে নিয়ে আসছি এখানে। এটা একটা উদাহরণ এখানে দেওয়া আছে, আমি এটা এখানে যাচ্ছি না আর। এখানে একটু মানে দেওয়া আছে যে কেন আমরা হোলিস্টিক চিন্তাটা করব। দেখা যাচ্ছে ইনসেক্ট মানে এ কে আমরা কন্ট্রোল করছি, কিন্তু সেই ইনসেক্ট এ আসলে ইনসেক্ট বি কে কন্ট্রোল করতো। এখন যদি আমি এখন ইনসেক্ট এ কে যদি আমি ইনডিসক্রিমিনেটলি মেরে ফেলি, তাহলে ইনসেক্ট বি এসে আমার সিস্টেমে এসে তখন নতুন একটা উপদ্রব হিসেবে চলে আসবে। কাজেই আমাকে ইনসেক্ট এ কন্ট্রোল করার আগে কিন্তু ইনসেক্ট বি কে আমি কিভাবে সামলাবো, ইনসেক্ট এ আমি কতটুকু কন্ট্রোল করব, সেই চিন্তাটা কিন্তু আমার মাথার মধ্যে রাখতে হবে। হ্যাঁ, এই জিনিসটা বোঝানো হয়েছে, তোমরা এটা পড়তে পারো পরে। তো এটা দিয়ে আমরা মূল কথাটা যে জিনিসটা বুঝতে চেষ্টা করছি, আমাদের ডেভেলপমেন্টের ক্ষেত্রে বা যে কোনো কিছু ইন্টারভেনশন দিতে গেলে কিন্তু টোটাল সিস্টেম সম্পর্কে চিন্তা করতে হবে। হ্যাঁ, সেটা আমরা একটা ইনসেক্টকে দমন করতে যাই না কেন, একটা ডিজিজ দমন করতে যাই না কেন, একটা নতুন প্রযুক্তিকে সেখানে ইনভলভ করতে যাই কিনা কেন, বা একটা ইনফ্রাস্ট্রাকচার দ্বারা করতে যায় না কেন। তুমি দেখো যে আজকে আমাদের যে আমাদের দেশে দুটো বিশাল ব্রিজ হয়েছে না, একটা হচ্ছে যমুনা নদীর উপর যেটা বঙ্গবন্ধু ব্রিজ আছে, আর পদ্মা ব্রিজ যেটা আমাদের হয়েছে। হ্যাঁ, একটা ব্রিজ কিন্তু বিষয়টা এরকম না ঠিক আছে আমি এই মাথা থেকে এই মাথা পর্যন্ত একটা ব্রিজ করে দিলাম। এটার জন্য কিন্তু তোমার এই শতাধিক কিলোমিটার নদীর গতিপথ, হ্যাঁ, তারপর তোমার নদী শাসন, তারপর কমিউনিকেশন, তারপর তোমার যে মানে বায়োটিক অ্যাবায়োটিক মুভমেন্ট, হ্যাঁ, অ্যাকোয়াটিক মুভমেন্ট, হ্যাঁ, এই সমস্ত জিনিসগুলো চিন্তাধারা করতে হয়। সেই জন্য একটা বিগ প্রজেক্ট করতে গেলে, তোমরা যদি কখনো এক্সটেনশন ডিপার্টমেন্টে পড়তে আসো মাস্টার্স দেখবা, একটা বিগ প্রজেক্ট করতে গেলে কিন্তু দুইটা ফিজিবিলিটি স্টাডি করতে হয়। একটা হচ্ছে প্রি ফিজিবিলিটি স্টাডি, মানে তারপর হচ্ছে ফিজিবিলিটি স্টাডি যেটা ব্যাপক আকারে, হ্যাঁ, 5-6টি অ্যাসপেক্টের উপরে সেই স্টাডিটা করতে হয়, তারপর সেই প্রজেক্টটা হাতে নেওয়া হয়। এটা কি জন্য করা হয়? টু থিঙ্ক ইট হোলিস্টিক। যদি আমি হোলিস্টিক ভাবে প্রথম থেকে না দেখি বা ওভারঅল ভাবে না দেখি, তাহলে আমার সামনে বিপর্যয় আসতে পারে, বা বিপর্যয় আসতে সেটার দাম অনেক বেশি হতে পারে। ঠিক আছে, আমরা এইটুকু হচ্ছে আমাদের সিস্টেম থিঙ্কিং এর ব্যাপারে কথা। এখানে আরেকটা জিনিস তোমরা নোটে পাবা, কনভেনশনাল থিঙ্কিং এবং সিস্টেম থিঙ্কিং। এতক্ষণ আমরা এই কথাগুলি বলে ফেলছি, কনভেনশনাল সিস্টেম থিঙ্কিং। কনভেনশনাল থিঙ্কিং হচ্ছে আমরা কম্পোনেন্ট ওয়াইজ চিন্তা করি, আর সিস্টেম থিঙ্কিং আমরা হোল চিন্তা করি। এটি হচ্ছে মূলত, সো দিস ইজ লিটল কনসিডারেশন অফ দ্য ফিডব্যাক, আর সিস্টেম থিঙ্কিং হচ্ছে পজিটিভ ফিডব্যাক। হ্যাঁ, দেখে নিও, এটা আমরা এখন যাচ্ছি না। আমরা আরেকটি, এটা হচ্ছে সিস্টেম থিঙ্কিং এর মানে প্রথম যে আমাদের লেকচার, এটা আমরা পরের লেকচারটাতে যেতে যাচ্ছি। এখন 12টা বেজেছে, আমরা আরো হয়তো 30 মিনিট সময় হাতে নিব, আছে আমরা নিব। আমি পরে যেতে যাচ্ছি আমাদের ওকে। হ্যাঁ, আমাদের সিস্টেম থিঙ্কিংটা পড়ানোর উদ্দেশ্য ছিল আমাদের এগ্রিকালচারাল সিস্টেম এবং সিস্টেম ডায়াগ্রাম সম্পর্কে তোমাদেরকে ধারণা দেওয়া। এখানে কিছু কাজ আছে যা তোমাদেরকে তৈরি করতে হবে, কিছু কাজ আছে তৈরি করতে হবে, এবং আমি একটা অ্যাসাইনমেন্ট সবার কাছে চাইবো।
সবার কাছে একটা অ্যাসাইনমেন্ট আজকের ক্লাসের পরে চাইবো তোমরা আজকে হচ্ছে রবিবার, কালকের মধ্যে তোমরা তৈরি করে এটা আমাকে দিবা। আমি সেটা বলবো। আমাদের তোমরা নানা রকম সিস্টেমের কথা বলেছো না। এখন আমরা দেখো আমাদের এগ্রিকালচারে আমাদের দুটি সিস্টেম গুরুত্বপূর্ণ। এগ্রিকালচারের ক্ষেত্রে দুটো সিস্টেম গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে এগ্রিকালচারাল ইনোভেশন সিস্টেম ইন বাংলাদেশ, আর হচ্ছে এগ্রিকালচারাল এক্সটেনশন সিস্টেম ইন বাংলাদেশ। এখন তোমাদেরকে যে কাজটা আমি দিব সেটা হচ্ছে এই দুইটা সিস্টেমের যে কোনো একটা করে আগামী কালকের মধ্যে 24 ঘন্টার মধ্যে তোমরা আমাকে আমার ইমেলটাতে দেখছো তোমরা এখানে? জি স্যার। hammadur.rahman@gmail.com। এখানে এই যে এখানে আছে এগ্রিকালচারাল ইনোভেশন সিস্টেম ইন বাংলাদেশ, এগ্রিকালচার এক্সটেনশন সিস্টেম বাংলাদেশ। এখানে যে কোনো একটা সিস্টেমের একটা পৃষ্ঠার মধ্যে ছবি তৈরি করে আমাকে তোমরা এটা একটা অ্যাটাচমেন্ট ফাইল হিসেবে পাঠাবা। এটা কিরকম হবে একটু বলে দিই। ধরো আমি এগ্রিকালচারাল ইনোভেশন সিস্টেম মানে কি? ইনোভেশন হচ্ছে টেকনোলজি ডেভেলপমেন্ট সিস্টেম। হ্যাঁ, আমাদের এগ্রিকালচারে কোন কোন অর্গানাইজেশন টেকনোলজি ডেভেলপমেন্ট করে, সেই অর্গানাইজেশন গুলি, যেমন ধরো আমাদের রিসার্চ অর্গানাইজেশন গুলি আছে না, অনেকগুলি, আমাদের 10টা রিসার্চ অর্গানাইজেশন, 12টা রিসার্চ অর্গানাইজেশন আছে। বাড়ি আছে, বি আছে, বিনা আছে, বিজিআরআই আছে, হ্যাঁ, বিএফআরআই আছে, হ্যাঁ, বিটিআরআই আছে, এরকম এখন 12টা রিসার্চ অর্গানাইজেশন আছে। সেই রিসার্চ অর্গানাইজেশন গুলিকে তোমরা প্রথমত মানে আমাদের ইনোভেশন সিস্টেমের কোর অর্গানাইজেশন হিসেবে তোমরা সেগুলির নামগুলি লিখতে পারো। নামগুলি আমরা কিভাবে লিখবো আমরা পরে একটু দেখাবো। ধরো ফর এক্সাম্পল আমি একটু পিছন থেকে যদি যাই আমরা, ফর এক্সাম্পল, হ্যাঁ, কোনটার সাথে কোনটা যুক্ত আছে বা এরকম কিছু ফ্লো ডায়াগ্রামের মাধ্যমে তোমাদেরকে দেখাতে হবে। কোনটার সাথে কোনটা যুক্ত আছে, এই যে একটা ফ্লো ডায়াগ্রাম, এরকম ফ্লো ডায়াগ্রামের মাধ্যমে আমাদের এগ্রিকালচারাল যে রিসার্চ যেসব অর্গানাইজেশন হয় সেখানে ধরো মানে কিছু ক্লাস্টার থাকবে না, এক জায়গায় হচ্ছে যে এখানে ট্রু রিসার্চ যেসব অর্গানাইজেশন থাকে সেই নামগুলো একসাথে থাকবে, ছোট ছোট তুমি গোল করে করে আলাদা করে চিহ্নিত করে দিলা, সার্কেল করে দিলা, এবং সেইগুলির সাথে কাদের যোগাযোগ আছে। যেমন ধরো এগ্রিকালচার মিনিস্ট্রির যে অর্গানাইজেশন গুলি আছে তাদের মধ্যে ইন্টারনাল যোগাযোগটা বেশি আছে, আবার যেই অর্গানাইজেশন গুলো যেমন ফিশারিজ রিসার্চ ইনস্টিটিউট বা লাইভ স্টক তাদের সাথে এগুলি যোগাযোগ একটু কম আছে। আচ্ছা, এটা একটা। তারপর ধরো ইউনিভার্সিটি গুলিতেও রিসার্চ হয়ে থাকে, তাহলে ইউনিভার্সিটি গুলি একটা জায়গা আছে। হ্যাঁ, আবার ধরো প্রাইভেট অর্গানাইজেশন আছে, তারাও রিসার্চের কাজ করে থাকে কিছু কিছু। হ্যাঁ, সো তারা একটা সেক্টর। তারপর ইন্টারন্যাশনাল যারা ডোনার এজেন্সি আছে তারাও আমাদের রিসার্চে কিন্তু কন্ট্রিবিউট করে থাকে। কাজে কারা করে থাকে সেখানে, তারাও একটা সেক্টর। এটা হচ্ছে এগ্রিকালচার ইনোভেশন সিস্টেম বাংলাদেশ। আর বিকল্প হচ্ছে এগ্রিকালচার এক্সটেনশন সিস্টেম বাংলাদেশ। বাংলাদেশে এগ্রিকালচার এক্সটেনশনের কাজ কোন কোন অর্গানাইজেশন করে থাকে তাদেরকে আমি যদি বলি তুমি একটা সিস্টেম ডায়াগ্রামের মাধ্যমে দেখাবা যে অর্গানাইজেশন গুলি এবং তাদের মধ্যে পারস্পরিক সম্পর্ক, একেবারে তোমার নিজে চিন্তা করে দেখাবা এটা। সেই অর্গানাইজেশনের নামগুলি থাকবে, সেটা তুমি একটা সার্কেল করে, প্রত্যেকটা অর্গানাইজেশন একটা সার্কেল করে দিতে পারো, এবং তাদের মধ্যে কাদের মধ্যে পারস্পরিক সম্পর্কটা কেমন আছে। হ্যাঁ, যেমন তোমরা সেকেন্ডারি পড়েছো আমাদের এক্সটেনশন অর্গানাইজেশন গুলি, আমাদের ডিএ আছে, আমাদের ডিএলএস আছে, আমাদের ডিওএফ আছে, আমাদের তারপরে এআইএস আছে, হ্যাঁ, আরো কিছু কিছু অর্গানাইজেশন আছে, আবার আমাদের যে এনজিও গুলি আছে, আবার বিআরডিবি আছে, বা যারা অল্প অল্প কাজ করে থাকে, বা ইন্টারন্যাশনাল এজেন্সি গুলি আছে, এনজিও গুলি আছে, সেইগুলি সবগুলি একটা পৃষ্ঠার মধ্যে, A4 সাইজের পৃষ্ঠার মধ্যে তুমি যদি দেখাও
দেখে পারস্পরিক সম্পর্কটা তুমি যদি লিঙ্কিং করে দিতে পারো, তাহলে আমরা বলতে পারবো দিস ইজ আমাদের এগ্রিকালচার এক্সটেনশন সিস্টেম, টোটালটা আসছে কিনা, বা এগ্রিকালচার ইনোভেশন সিস্টেম। কাজে এই দুটো জিনিস তোমাদেরকে আগামীকালের মধ্যে যে কোনো একটা করবা, এইটা অথবা এটা, তবে এটা যে কোনো একটা করে সাবমিট টু কখন দিবা এটা, টুমরো, তো 21/12 ঠিক আছে 11:59 PM এই সময়ের মধ্যে সাবমিট করবে এটা। হ্যাঁ, কিভাবে করবা? মেবি ইমেজ ফাইল, পিডিএফ ফাইল, হ্যাঁ, হ্যান্ড রিটেন, হ্যাঁ, হ্যান্ড ড্র, এনিথিং, হ্যাঁ, যে কোনো ভাবে দিয়ে। বি কেয়ারফুল, এখানে কি থাকবে? ইউর নেম এন্ড আইডি, এটা থাকবে উপরে। ফিগারের উপরে তোমার নেম আইডি থাকবে, এবং তোমার ইমেলের, তোমার এখন ইমেল করবে আমাকে, ইমেলের সাবজেক্ট ঘরে তোমার থাকবে ক্লাস অ্যাসাইনমেন্ট, তারপর তোমার আন্ডারস্কোর দিয়ে সিস্টেম থিঙ্কিং। ঠিক আছে? হ্যাঁ, এই জিনিসটা সবাই একটু রেকর্ড করে নাও। হ্যাঁ, তোমরা এখন হয়তো তোমরা, আমি যখন বলছি তোমরা অনেকে বুঝতে পারতেছো না, কিন্তু তোমরা আস্তে আস্তে যখন কাজটা করতে থাকবে তখন দেখবে তোমরা বুঝতে পারতেছো। যে যেভাবে পারো তার মতো করে। আমাদের আইদার তুমি এগ্রিকালচার ইনোভেশন সিস্টেম অফ বাংলাদেশ থাকবে, অথবা এগ্রিকালচার এক্সটেনশন সিস্টেম ইন বাংলাদেশ। হ্যাঁ, যে কোনো একটা সিস্টেমকে তুমি ছবি এঁকে আমার কাছে পাঠিয়ে দিবা। আমি সেটা আগামীকাল ডাউনলোড করে করে দেখবো কি আছে, এবং পরের ক্লাসে এখানে কথা বলার চেষ্টা করব। তো আমি যদি পরের পার্টে যাই, আমাদের সিস্টেম ডায়াগ্রাম নামে একটা শব্দ আছে। হ্যাঁ, আমরা কিন্তু সিস্টেম ডায়াগ্রামই তৈরি করবো এখন সামনে। ডায়াগ্রাম জিনিসটা কি? যেই ডায়াগ্রামটাকে সিস্টেমকে রিপ্রেজেন্ট করে সেটাকে আমরা বলি সিস্টেম ডায়াগ্রাম। ডায়াগ্রামটা সিস্টেমকে রিপ্রেজেন্ট করে। কেন আমরা ডায়াগ্রাম তৈরি করি? মেনি পিপল ফাইন্ড ইমেজ ইজিয়ার টু আন্ডারস্ট্যান্ড এন্ড রিমেম্বার টেক্সট। আমরা অনেক কিছু মুখে বলে বা লিখে জানানোর চেয়ে ডায়াগ্রাম দিয়ে আমরা খুব সহজে বোঝাতে পারি। যেমন তুমি যদি হিউম্যান ডাইজেস্টিভ সিস্টেম, আমরা বায়োলজি আমরা পড়েছি এক সময় না, এসএসসি তে পড়েছি, এটা হিউম্যান ডাইজেস্টিভ সিস্টেম বা এটা পড়েছি। এইটা তোমাকে হাজার বুঝালে তুমি বুঝতে পারবে না, কিন্তু একটা ছবি এঁকে আমি খুব সহজে বুঝতে পারবো কোথা দিয়ে আমার খাবার ঢুকে, খাবারটা কোথায় যায়, সেখানে কোন কোন জায়গা থেকে এনজাইমগুলো এসে জমা হয়, তারপর খাবারের কি পরিণতি হয়, আস্তে আস্তে খাবারটা কোন দিক দিয়ে যেতে যেতে আস্তে বের হয়ে যায়। হ্যাঁ, খুব সহজে আমরা ডাইজেস্টিভ সিস্টেম বুঝতে পারবো। সেরকম অনেক কিছুই আছে যেটা মুখে বলে বা হাতে লিখে এটা বোঝানো যাবে না, কিন্তু ড্র করে আমরা বুঝতে পারবো। সেটাই হচ্ছে একটি বড় গ্রাম, কারণ যে কারণে আমরা ডায়াগ্রাম ইউজ করবো। এটা আরেকটা কারণ হচ্ছে আমরা ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারকে আমরা ওভারকাম করতে পারি, ইন্টার রিলেশনশিপ গুলি বুঝতে পারি। তারপর অনেক সময় ডায়াগ্রাম গুলি যখন তৈরি করি আমরা ব্রেন স্টর্মিং এক্সারসাইজ গুলি করতে পারি। এটা হচ্ছে অ্যাডভান্টেজ। হ্যাঁ, যে কোনো ডায়াগ্রাম তৈরি করতে তোমাদেরকে অলরেডি একটা ডায়াগ্রাম করার জন্য আমরা বলেছি আগামীকালকের মধ্যে দেওয়ার জন্য। সেটা খেয়াল রাখতে হবে। কি জিনিস খেয়াল রাখতে হবে? একটা হচ্ছে আমরা ফ্যামিলিয়ার মেটেরিয়াল ইউজ করব, জেনারেল গাইডলাইন। ফ্যামিলিয়ার মেটেরিয়াল আমরা ইউজ করব। ফর এক্সাম্পল, আমি যদি কোনো কিছু আঁকতে যাই খাতা কলম ইউজ করব। আবার আমরা যখন পিআরএ করতে যাই বা আরআরএ করতে যাই, এটা তোমরা প্র্যাকটিক্যালি পাবা, তখন লোকালি অ্যাভেলেবল মেটেরিয়ালকে আমরা ইউজ করি। একটা চক আমরা ইটের টুকরো ইউজ করতে পারি, বা সিড ইউজ করতে পারি,
যে কোনো কিছু। আহ, প্রয়োজনে টেক্সট এবং ডায়াগ্রামের মধ্যে টেক্সট এবং একটু কম থাকবে, হ্যাঁ, শুধু প্রয়োজনীয় টেক্সট এবং সিম্বল থাকবে। তারপর স্যার স্লাইড শোতে দিলে ভালো হতো, কোনটা? দেখাতে ছোট। আচ্ছা, শুধু দেখা যাচ্ছে। আগেরটা কি দেখা গেছে? আমি যেটা দেখাইছি তোমার ওই আগে আমি যখন গাইড, এটা কি দেখা গেছে? সবাই দেখতে পাচ্ছ এটা? স্যার দেখা যাচ্ছে কিন্তু ছোট, তো এই জন্য স্লাইড শোতে এটা দিলে এটা কি ভালো দেখা হতো। গেছে? সবাই নোট করতে পারছো এই জিনিসটা? জি স্যার, আচ্ছা, এখন ঠিক তুমি আছে। যারা মানে ছোট ডিভাইস ইউজ করছো তাদের জন্য ছোট হয়ে গেছে বেশি, না? কম্পিউটার যারা আছে তারা ঠিক আছে, হ্যাঁ। এই ইনফরমেশনটা সবাই একটু মানে করে নাও, হ্যাঁ, সেভ করে নাও। স্যার বলছিলাম যে মানে ডিসক্রাইব করতে হবে না, শুধু ডায়াগ্রাম আকারে দেখাই দিলেই হবে এমন করে। না, কোনো ডিসক্রাইব করার দরকার নেই, জাস্ট এক পৃষ্ঠার মধ্যে এক তুমি যেভাবে পারো, হ্যাঁ, যে কোনো একটা। হ্যাঁ, আমাদের এগ্রিগেটেড ইনোভেশন সিস্টেম হচ্ছে আমাদের এগ্রিগেটেড রিসার্চ সিস্টেমটা, অথবা এগ্রিগেটেড এক্সটেনশন সিস্টেম। হ্যাঁ, কি কি অর্গানাইজেশন আছে এবং কি কি আদার অর্গানাইজেশন আছে সেখানে হেল্পিং করে, বা মানে কি কি সাপোর্টিং অর্গানাইজেশন, সেগুলি একটু তীর দিয়ে আর কি ডায়াগ্রাম দিয়ে কানেক্ট করে দেখিয়ে দেওয়া। তো এটা এটা তোমরা দেখায় দেওয়ার চেষ্টা করবা। তুমি যেটুকু বুঝো, হ্যাঁ, এটা আরেকজনের হেল্প নেওয়ার দরকার নাই, জাস্ট তুমি নিজে যতটুকু পারো সেটা। এটা মানে কে ভালো পেরেছে কে কম পেরেছে এটা গুরুত্বপূর্ণ না, আমি দেখবো কে নিজের মতো করে লেখার চেষ্টা করেছে। স্যার টাইমটা একটু বাড়ানো যায় না একদিন? না, টাইম বাড়াবো না, টাইম এটাই। এটা টাইম বাড়ালে তোমার মাথা থেকে আউট হয়ে যাবে। হ্যাঁ, এটা আজকে বসে করে ফেলবা, আজকে পাঠিয়ে দিবা, আমি কালকে দিয়েছি সময়, কিন্তু আজ চেষ্টা করবা এই ক্লাসের পরে বিকেলে বসে বসে। এটা তোমার কত করবে? আধা ঘন্টা থেকে 1 ঘন্টা? এখন দিব। হ্যাঁ বলো স্যার আইডি কি এখন দিব? আইডি কিসের আইডি? তোমার আইডি? স্যার আমার, হ্যাঁ, জি স্যার মানে জি স্যার অ্যাটেন্ডেন্স মানে হিসেবে? অ্যাটেন্ডেন্স হিসেবে, জি স্যার আজকের ক্লাসের। কেন, এটা তো আমি একসময় বলে দিয়েছি কখন দিতে হবে। হ্যাঁ, তুমি মিস করেছো? হ্যাঁ, স্যার আমি শুনি নাই হয়তো। না না, সবাই একটা জিনিস কিন্তু দিয়েছে। হ্যাঁ, আমি 3 মিনিট সময় দিয়েছিলাম, মজা, আমি 3 মিনিট সময় দিয়েছিলাম, সবাই কিন্তু একটা রিফ্লেকশন করেছে আমার ক্লাসে। তো শুধু সিস্টেম গুলো লিখেছে, আইডি। হ্যাঁ, সো ইউর আইডি ইজ হিয়ার। ওকে তুমি স্যার, ওকে সিস্টেমের নাম লিখছো না? তাই তোমার তো জি স্যার, আমার কাছে যখন আমি চ্যাট বক্সে যখন পেয়েছি তোমার নাম এবং তোমার আইডিটা আমি আগে পেয়েছি, তারপর তোমার এটা পেয়েছি, কাজে এটা অটোমেটিক, কোনো অসুবিধা নাই। ঠিক আছে, ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট। যারা দেও নাই তারা এখন দিয়ে দাও, হ্যাঁ, একটু লেট হবে। আচ্ছা, আমি বলেছি যে গাইডলাইন গুলি তুমি দেখে নিও। তা আমাদের গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের কয় ধরনের সিস্টেম আছে, ডায়াগ্রাম আছে। এই ডায়াগ্রাম গুলি কিন্তু আমাদের এখন থেকে সব সময় লাগবে, আমরা পিআরএ করতে যাই, এটা না করতে যাই, বা ফাইনাল ইয়ারে পড়বো ডায়াগ্রামের আগে। যে সিস্টেম ডায়াগ্রাম গুলি আমরা বিভিন্ন জায়গায় ইউজ করে থাকি, আমাদের ডে টু ডে লাইফে, আমাদের রিসার্চে, আমাদের প্রবলেম আইডেন্টিফিকেশনে, মূলত 6 ধরনের সিস্টেম ডায়াগ্রাম আমরা ইউজ করি। এটার মজা হচ্ছে, তোমরা যদি কমন সিস্টেম ডায়াগ্রাম এই নামে গুগলে সার্চ দাও, অথবা এই প্রত্যেকটার মানে নাম ধরে সার্চ দাও, দেখবা মানে মূলত জিনিসগুলি পেয়ে যাবা। তবে অনেক সময় ডিফারেন্ট টাইপের জিনিস চলে আসতে পারে, সেজন্য বেসিক হিসেবে আমি কিছু দেখাচ্ছি, এটা তোমরা দেখে নিও। একটা হচ্ছে কনসেপ্ট ম্যাপ, আর স্টেক হোল্ডার ম্যাপ, রিচ পিকচার, ফ্লো ডায়াগ্রাম, সাইন গ্রাফ, প্রবলেম কজাল ডায়াগ্রাম। একটু ডিফারেন্ট একটা সাথে আরেকটা, কিন্তু এই জিনিসগুলো আমরা জানি। প্রথমে আমরা আসি কনসেপ্ট ম্যাপ। কনসেপ্ট ম্যাপ হচ্ছে যে জিনিসটা আমাদেরকে কোনো কিছু কনসেপচুয়ালাইজ করতে হেল্প করে। ফর এক্সাম্পল, আমি যদি বলি আমার কোনো ছাত্র সে যে স্টাডি করবে, স্টাডি মানে কি, সেখানে কোন কোন জিনিস সেখানে মাথার মধ্যে রাখতে হবে, তার স্টাডির একটা ভালো এনভায়রনমেন্ট তৈরি করতে গেলে। যেমন তার রিডিং আছে, সে সিনথেসাইজ করতে পারে কিনা, কনসেন্ট্রেশন করতে পারে কিনা, স্টাডি হ্যাবিট, অর্গানাইজেশনাল সাপোর্ট, ইমোশনাল ইন্টেলিজেন্স, মোটিভেশন, হিউমার। হ্যাঁ, একটা ক্লাসে যখন আমরা স্টাডি করবো তখন সবগুলি কম্পোনেন্টকে মাথায় রেখে টিচারকে কিন্তু সামনে এগোতে হবে। সো দিস ইজ কনসেপচুয়ালাইজেশন অফ স্টাডিং, হ্যাঁ, ফ্রম এ টিচার্স পয়েন্ট অফ ভিউ।
আবার ধরো আমি বললাম একটা ওয়েদার, আজকে ওয়েদার বলতে ওয়েদারের কম্পোনেন্ট গুলি কি কি আছে, একটা ওয়েদার বলতে আমরা কি বুঝি, একটা ওয়েদার ক্লাউড, হ্যাঁ, তারপর উইন্ড, রেইন, এয়ার টেম্পারেচার, হ্যাঁ, হিউমিডিটি। এটা হচ্ছে একটা ওয়েদার বলতে আমরা এই জিনিসগুলিকে বুঝিয়ে থাকি। তারপর যে তোমার প্রেশার আছে, যেভাবে এটা একটা ছোট ছেলে এটা এঁকেছে, এটা নিয়ে এসেছি আমরা। হ্যাঁ, এটা হচ্ছে কনসেপ্ট। হ্যাঁ, আবার ধরো যে আমরা যদি আমাদের সোলার সিস্টেমটাকে আমরা দেখি, হ্যাঁ, সো দিস ইজ এ মানে কোনটা কত দূরে বা কোনটার সাথে কোনটা রিলেশন আছে, এটা একটা বাচ্চা এঁকেছে, আমি মানে গুগল থেকে নিয়েছি। তো দিস ইজ এ মানে তুমি এটা অন্যভাবে লিখতে পারো। আমি যদি বলি ওকে ইউ ট্রাই টু রাইট ইউ রিপ্রেজেন্ট দি সোলার সিস্টেম, এটা আমি কিন্তু করেছি স্কুলে, সবাই কিন্তু এটা আমরা করেছি। হ্যাঁ, সূর্যকে মধ্যে রেখে তারপর আমরা, হ্যাঁ, বুধ, হ্যাঁ, পৃথিবী, বৃহস্পতি, মঙ্গল এগুলি সাজিয়েছি, হ্যাঁ, যেগুলি যে উপগ্রহ আছে না আছে সেগুলি। হ্যাঁ, সো দিস ইজ কনসেপ্ট ম্যাপ, যে ছবিটা দেখলেই কোনো কিছুর কনসেপ্ট আমাদের কাছে ক্লিয়ার হবে। হ্যাঁ, সেটা হচ্ছে কনসেপ্ট ম্যাপ। এরকম অসংখ্য কনসেপ্ট ম্যাপ কিন্তু আমাদের মধ্যে থাকতে পারে। হ্যাঁ, যে ছবি আমাকে কোনো কনসেপ্ট, কোনো কিছুর কনসেপ্টকে সামনে নিয়ে আসবে, সেটাই কনসেপ্ট ম্যাপ। সেকেন্ড হচ্ছে স্টেক হোল্ডার ম্যাপ। স্টেক হোল্ডার মানে কি কেউ বলতে পারবা? তোমাদের জন্য বলা কঠিন। স্টেক হোল্ডার পারবা কেউ? না। স্টেক হোল্ডারকে তুমি এইভাবে ধরে নাও, তোমার পার্টনার। কোনো একটি কাজ করতে গেলে যে সকল, স্যার হ্যাঁ বলো, এরকম লোক, হ্যাঁ, ধরো কোনো একটি কাজ করতে গেলে তার যে সকল কম্পোনেন্ট পার্টি আছে তাদেরকে আমরা বলি স্টেক হোল্ডার, কম্পোনেন্ট পার্টি। ফর এক্সাম্পল ধরো আমি যদি বিশ্ববিদ্যালয় চালাতে যাই, সেখানে শিক্ষক আছে, ছাত্র আছে, অফিসাররা আছে, কর্মচারী আছে, তারা, হ্যাঁ, এবং ছাত্রদের অভিভাবক আছে, তারা প্রত্যেকেই কিন্তু, আবার তার গভর্নমেন্টের এজেন্সি আছে না, আইন শৃঙ্খলা বাহিনী আছে, এরা প্রত্যেকেই কিন্তু আমার স্টেক হোল্ডার। হ্যাঁ, একজন আমি কোনো এলাকায় কৃষি একটি কাজ করতে চাই, কোনো গ্রামের কৃষকদেরকে কোনো একটা টেকনোলজি ডেভেলপমেন্ট করতে চাই, তখন দেখো কতগুলি স্টেক হোল্ডার আছে। দেখো, কোনো আমি চাই একটা এগ্রিকালচারাল প্রোগ্রাম কোনো একটি গ্রামে চালু করতে, যার মাধ্যমে সেই গ্রামের মানুষজনের এগ্রিকালচার প্রোডাকশন বাড়বে, তার জীবনযাত্রা মান উন্নয়ন হবে। তাহলে দেখো এখানে কৃষক হচ্ছে একটা স্টেক হোল্ডার। আমি যে এক্সটেনশন এজেন্সি থেকে এসেছি দিয়েই আমি একটা স্টেক হোল্ডার। কৃষক যাদের কাছে বীজ, সার এগুলি কিনবে, সেই ইনপুট ডিলার যারা, তারা কিন্তু একটা স্টেক হোল্ডার। হ্যাঁ, যেই ব্যক্তিরা, তোমরা যারা গ্রামে আছো তারা জানো যে কৃষকরা নিজেরা সরাসরি জমিতে সেচ দেয় না, ডিপ টিউবওয়েলের মালিক, তারা কিন্তু একটা স্টেক হোল্ডার এখানে। আবার যারা এনজিও বা ব্যাংকগুলি টাকা নিয়ে বসে আছে, যারা ঋণ দিবে, তারা কিন্তু একটা স্টেক হোল্ডার। যারা বাজার ব্যবস্থাকে কন্ট্রোল করছে, তারা কিন্তু একটা স্টেক হোল্ডার। এই যে যে কোনো একটা সিস্টেম রান করতে গেলে সেই সিস্টেমের যে বিভিন্ন পার্টিগুলি আছে, যারা কোনো না কোনোভাবে অপারেট করে, তাদেরকে আমরা বলি স্টেক হোল্ডার। তবে স্টেক হোল্ডার কিন্তু লিভিং পার্টি, নন লিভিং পার্টি না। যারা সরাসরি ফাংশন আছে এবং যারা অপারেট করে, তারা হচ্ছে স্টেক হোল্ডার। আমরা স্টেক হোল্ডার ম্যাপ কি, স্টেক হোল্ডার এজেন্সিস, এখানে ডেফিনেশন দিয়েছি, অর্গানাইজেশনস অর গ্রুপস, হ্যাঁ, ডাইরেক্টলি রিলেটেড টু দা প্রোগ্রামস। হ্যাঁ, এটা এতক্ষণ বলেছি। হ্যাঁ, একটা স্টেক হোল্ডার ম্যাপ আমাদেরকে আইডিয়া দেয় আমার স্টেক হোল্ডার কারা, হ্যাঁ, এবং তাদের লিঙ্কেজটা কতটুকু স্ট্রং না উইক। এই তোমাদের কারিটা জানি আছে, একটু সাউন্ড একটু মিউট করে রাখো। এবং তারা কিভাবে আমাদের এখানে ইনফ্লুয়েন্স করে থাকে। ফর এক্সাম্পল এখানে আমি একটা উদাহরণ দিচ্ছি, একটা কর্পোরেট অর্গানাইজেশন, হ্যাঁ, একটা কর্পোরেট ধরো একটা গ্রামীণ ফোন, হ্যাঁ, অথবা যে কোনো একটা ধরো ওষুধ কোম্পানি, অথবা ধরো একটা গার্মেন্টস কোম্পানি,
আমরা দেখা যাচ্ছে 3টি লেভেলে আমরা একটি অর্গানাইজেশনাল বা সিস্টেম স্টেক হোল্ডারকে ভাগ করি, বা একটা এগ্রিকালচার এক্সটেনশন অর্গানাইজেশন 3টা লেভেলে কিন্তু আমরা স্টেক হোল্ডারকে ভাগ করি। একটা হচ্ছে আমাদের ইন্টারনাল স্টেক হোল্ডার, যেমন আমার এগ্রিকালচার ইউনিভার্সিটিতে ছাত্র, শিক্ষক, কর্মচারী, কর্মকর্তা, এরা হচ্ছে আমার ইন্টারনাল স্টেক হোল্ডার। যেমন এখানে বলা হচ্ছে এমপ্লয়ি ম্যানেজার। সেকেন্ড স্টেক হোল্ডার হচ্ছে কানেক্টেড স্টেক হোল্ডার, যাদের সাথে আমি সরাসরি ফাংশন করে থাকি। যেমন একটি বিজনেস অর্গানাইজেশন যারা হয়তো ওষুধ তৈরি করছে, তাই না, তাদের ডিস্ট্রিবিউটর, তাদের যারা শেয়ার হোল্ডার, যারা এটার মালিক, হ্যাঁ, তারপর যারা কাস্টমার, তারপর বিভিন্ন ইনপুট যারা সাপ্লাই করে, তারা ব্যাংক যাদেরকে ঋণ দেয়, রিটেইলার যারা তার কিনে, তারা হচ্ছে তাদের কানেক্টেড। অর্থাৎ কানেক্টেড স্টেক হোল্ডার কারা? যাদের সাথে সরাসরি বিজনেস সম্পর্ক হয়, আমি পণ্য তার কাছ থেকে কিনি, বা তার কাছ থেকে আমি সেবা কিনি, অথবা তার কাছে আমি বিক্রয় করি আমার সেবা বা পণ্য। আরেকটা হচ্ছে এক্সটার্নাল স্টেক হোল্ডার, যাদের সাথে আমি সরাসরি সংশ্লিষ্ট না, কিন্তু তাদের বিভিন্ন ইনফ্লুয়েন্সের কারণে আমিও ইনফ্লুয়েন্সড হই। যেমন সরকার তার নীতি দ্বারা আমি ইনফ্লুয়েন্সড হই, সরকারি নীতি অনুযায়ী আমাকে চলতে হবে, সরকারের আইন মেনে আমাকে ব্যবসা করতে হবে। সরকার যদি বলে তুমি এই ওষুধ প্রোডাকশন করতে পারবা, তাহলে আমি এইটাই প্রোডাকশন করতে পারবো, আর যদি বলে যে তুমি এইটা প্রোডাকশন করতে পারবা না, তাহলে প্রোডাকশন করতে পারবো না। তারপর প্রেস, মিডিয়া, মানুষকে জানাতে হয়। প্রেসার গ্রুপ, সোসাইটিতে অনেক প্রেসার গ্রুপ থাকে যারা বিভিন্নভাবে আমাকে ইনফ্লুয়েন্স করে থাকে, বা আমাকে ধরো আমি একটা জায়গায় রোড করব, এখন প্রেসার গ্রুপ বলছে না, জনমত হচ্ছে এই জায়গাতে তুমি রোড করো, এরকম প্রেসার গ্রুপ আছে। লোকাল কমিউনিটি, প্রফেশনাল বডি, বিভিন্ন প্রফেশনাল বডিগুলি, তারপর সোসাইটি, এরা হচ্ছে এক্সটার্নাল স্টেক হোল্ডার। কাজেই যে কোনো সিস্টেম স্টেক হোল্ডার আমরা যদি করি, মাথায় রাখতে হবে 3 ধরনের স্টেক হোল্ডার আমার থাকবে। সেটা হচ্ছে ইন্টারনাল স্টেক হোল্ডার, কানেক্টেড স্টেক হোল্ডার এবং এক্সটার্নাল স্টেক হোল্ডার। এটা একটা উদাহরণ। এটা হচ্ছে তোমার একটা, এখানে আমি তোমাদেরকে আরেকটা জিনিস দেই, এটা তোমাদেরকে পাঠাইতে হবে না, কিন্তু তুমি নিজে তৈরি করবা। বিইউ কে যদি আমি একটা অর্গানাইজেশন হিসেবে ধরি, তাহলে এটার স্টেক হোল্ডার গুলি কি হবে? আমরা যদি এই 3 ধাপে বা 3টি বর্ডার আমরা তৈরি করি, কোন জায়গায় কোনটা পড়বে, তোমরা তোমাদের মতো একটু লেখার চেষ্টা করবা। এটাকে একটা ছবি নমুনা হিসেবে ধরবা। তোমার ছবিটা এরকম হতে পারে অথবা এরকমও হতে পারে। যেমন এখানে দেখো, ইন্টারনাল স্টেক হোল্ডারটাকে ভিতরের বৃত্তে দেখানো হয়েছে, ঠিক আছে। কানেক্টেড স্টেক হোল্ডারদেরকে তোমার আরেকটি বৃত্তে দেখানো হয়েছে, আর এক্সটার্নাল স্টেক হোল্ডারদেরকে তৃতীয় বৃত্তে দেখানো হয়েছে। হ্যাঁ, তো এর বাইরে কিছু থাকতে পারে। তো তুমি এইভাবে দেখাতে পারো অথবা এইভাবে দেখাতে পারো। ইউ জাস্ট থিঙ্ক অ্যাবাউট বিইউ। বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটিকে যদি আমরা স্টেক হোল্ডার ধরি, একটা এটা একটা আমরা একটা কমার্শিয়াল কোম্পানিকে ধরেছি, উদাহরণ বলেছি। এখন আমাদের অর্গানাইজেশন বিইউ কে তুমি একটা অর্গানাইজেশন হিসেবে ধরো, এবং তার ইন্টারনাল স্টেক হোল্ডার, কানেক্টেড স্টেক হোল্ডার এবং এক্সটার্নাল স্টেক হোল্ডার কারা আছে সেই নামগুলো লেখার চেষ্টা করো। যেমন ইন্টারনাল স্টেক হোল্ডার আমি তো বুঝতেই পারছি না, শিক্ষক, তারপর হচ্ছে টিচার্স, তারপর স্টুডেন্টস, সাপোর্টিং স্টাফস, হ্যাঁ, অফিসার্স এবং কর্মচারী যারা আছে, বাকিগুলো তুমি চিন্তা করো মানে কারা সেখানে আছে বা কারা আছে। এটা হচ্ছে স্টেক হোল্ডার। আমাদের সময় বেশি নাই। রিচ পিকচার, রিচ পিকচার জিনিসটা কিন্তু খুব মানে ইন্টারেস্টিং। কোন যেই পিকচারের মধ্যে কোনো মেসেজকে আমরা ফুটিয়ে তুলি, বা কোনো সিচুয়েশনকে আমরা ফুটিয়ে তুলি, বা কোনো অবস্থানকে আমরা ফুটিয়ে তুলি, সেটা প্রবলেম হতে পারে, সেটাকে আমরা রিচ পিকচার বলি। নর্মাল পিকচারই এটা একটা, কিন্তু সেই পিকচারের মাধ্যমে আমরা যেমন এই পিকচার, এটা একটা রিচ পিকচার। এখানে একটা মাউন্টেন সিস্টেমে, এখানে আমি কোন জায়গায় আমার মাউন্টেন আছে, কোন জায়গায় মানুষের বসবাসগুলি আছে, কোন জায়গায় আমার ফসলের জমি আছে, সেই জিনিসটাকে আমি ফুটিয়ে তুলতে চেষ্টা করেছি। হ্যাঁ, এটা হচ্ছে একটি মাউন্টেন সিস্টেমের রিচ পিকচার।
রিচ পিকচার বৈশিষ্ট্য হচ্ছে যেই জায়গাগুলিকে আমি ফুটিয়ে তুলতে চাচ্ছি ওই জায়গাগুলিকে আমি গুরুত্ব দিচ্ছি, কাজে এটা হচ্ছে ওই জায়গাগুলি রয়েছে। এখানে দেখো অন্যান্য মানে হাঁস মুরগি গাছগাছালি, হাঁস মুরগি কি আছে বা বন্য পশু কি আছে এটা আমি দেখছি না, আমি দেখছি এখানে আমার পাহাড় কোথায় আছে, মানুষের বসবাস কোথায় আছে, এবং আমার এগ্রিকালচারাল ল্যান্ড কোথায় আছে, এই জায়গাগুলো আমি ফুটিয়ে তুলতে চেষ্টা করেছি। এরকম ধর ফর এক্সাম্পল এটা একটা রিচ পিকচার, এটা হচ্ছে তোমার একটি তোমার লোকালয়ের সাথে, এটা একটা ফানি টাইপের লোকালয়ের সাথে তোমার কি কি পাস্ট প্রেজেন্ট ফিউচারের যে সিচুয়েশন, এটা তিনটা ছবির মাধ্যমে ফুটে তোলার চেষ্টা করেছে, এবং ব্রিজিং এটা সামথিং লাইক দিস। হ্যাঁ, তিনটি কালকে বা সভ্যতার তিনটি সময়কে এখানে ফুটে তোলার চেষ্টা করা হয়েছে। হ্যাঁ, এরকম তুমি যদি রিচ পিকচার দিয়ে তুমি গুগলে সার্চ দাও, গুগল ইমেজে দেখবে অনেক রিচ পিকচার চলে আসছে। তা আমরা অনেক সময় এগ্রিকালচারে আমরা রিচ পিকচার তৈরি করি, যে আমার কোন একটা কৃষক কমিউনিটি, একটা গ্রামের মধ্যে আমি ছবি তুলবো, তাহলে কৃষক, এখানে আমরা কৃষকদের মানে এখানে তাদের বসত বাড়িগুলি কোথায়, তাদের কৃষি জমিগুলি কোথায়, তাদের অন্যান্য সোশ্যাল অর্গানাইজেশন গুলি কোথায়, সেটা যখন আমরা ছবির মধ্যে ফুটিয়ে তুলবো, সো দিস ইজ এ রিচ ডায়াগ্রাম, হ্যাঁ, বা রিচ পিকচার। এই বাকিগুলি খুব সহজ। ফ্লো ডায়াগ্রাম, ফ্লো ডায়াগ্রাম কি, আমরা কিন্তু জীবনে অসংখ্য ফ্লো ডায়াগ্রাম করেছি না, ধরো আমরা কেমিস্ট্রিতে করেছি না, কোন জায়গায় কি হলে তারপর কোথায় কোনটা যাচ্ছে না যাচ্ছে, দিস এ ফ্লো ডায়াগ্রাম। হ্যাঁ, ফর এক্সাম্পল দিস এ ফ্লো ডায়াগ্রাম। হ্যাঁ, আমার বিভিন্ন যে ইয়াগুলো আছে, ফাংশন গুলো আছে, কে কোথা থেকে কি ফাংশন ডেলিভারি করছে বা কোনটার সাথে কোনটা মিল আছে। হ্যাঁ, এটাকে যেমন ধরো একটা সার উৎপাদন না, ইউরিয়া কিভাবে প্রোডাকশন হয়, বা একটা কেমিক্যাল রিঅ্যাকশন কিভাবে হয়, ক্রেবস চক্র বা আমরা গ্লাইকোলাইসিস, হ্যাঁ, সেইগুলিকে আমরা যে ফুটিয়ে তুলি বিভিন্ন কম্পোনেন্টের মাধ্যমে সম্পর্ক, সেটাকে আমরা বলি ফ্লো ডায়াগ্রাম। এখানে দেখানো হয় কোন জায়গা থেকে আমার ইনফরমেশন এবং মেটেরিয়াল ফ্লো কোন দিকে হচ্ছে, হ্যাঁ, একমুখী নাকি উভমুখী নাকি ওরকম সবকিছু বোঝা যাচ্ছে। সো দিস ইজ অ্যানাদার ফ্লো ডায়াগ্রাম, একটা মানে অর্গানাইজেশনাল ফ্লো ডায়াগ্রাম, যেখানে কাস্টমার, পিপল রিলেশনশিপ রয়েছে। হ্যাঁ, দিস ইজ অ্যানাদার ফ্লো ডায়াগ্রাম, তোমার একজন মানুষের তোমার মানে ঘুম থেকে ওঠা, এই বিষয়টাকে এখানে ফ্লো ডায়াগ্রাম দেখানো হয়েছে। ওকে, তো এই পর্যন্ত কিন্তু মূল জিনিসগুলি শেষ, সিস্টেম ডায়াগ্রামগুলি। আর একটা ডায়াগ্রাম আছে, এটা হচ্ছে সাইন গ্রাফ। সাইন গ্রাফ আর কিছুই না, নর্মাল ফ্লো ডায়াগ্রাম সাইন গ্রাফ। তবে সাইন গ্রাফে সাধারণত যে তীর চিহ্নগুলি থাকে একটার সাথে একটা যুক্ত করা, সেটি পজিটিভ অথবা নেগেটিভ সাইন দিয়ে কিন্তু দেখানো থাকে। হ্যাঁ, অর্থাৎ এটা যদি আমরা একটা দেখি যে ফুড সাপ্লাই সিস্টেম, তোমার দেখো প্লাস দিয়ে বোঝানো হচ্ছে যে এই জিনিসটা বেড়ে যাবে, আর মাইনাস দিয়ে বোঝা যাচ্ছে যে এটা কমে যাবে। ফর এক্সাম্পল ফুড সাপ্লাই যদি সাথে ধরো যে ডিফরেস্টেশন যদি বাড়ে তাহলে সোশ্যাল কনফ্লিক্ট বেড়ে যাবে, এটা কিন্তু পজিটিভ দিয়ে দেখানো হয়েছে। আবার ডিফরেস্টেশন যদি বাড়ে তবে ফুড সাপ্লাই কিন্তু কমে যাবে, আর ফুড প্রোডাকশন কমে যাবে আমাদের। হ্যাঁ, এই যে এটা কিন্তু একটা ফ্লো ডায়াগ্রাম অ্যাজ ওয়েল এজ এ সাইন ডায়াগ্রাম। হ্যাঁ, ফ্লো জিনিসগুলিকেই আমরা এখানে কিন্তু কোনটা পজিটিভলি ঘটছে কোনটা নেগেটিভলি ঘটছে সুন্দরভাবে আমরা এখানে দেখাতে পারছি। এখানে ক্লাইমেট চেঞ্জ এন্ড ইটস ইমপ্যাক্টকে আমরা এখানে ফ্লো ডায়াগ্রামে আমরা সাইন গ্রাফের মাধ্যমে দেখাতে পারছি। সো সাইন গ্রাফ অ্যাকচুয়ালি ইজ এ স্ট্রঙ্গার রিপ্রেজেন্টেশন অফ সিস্টেম ডায়াগ্রাম। হ্যাঁ, যে কোনো কিছু আমরা ফ্লো দেখাতে পারি। সো দিস ইজ অ্যানাদার কোয়ালিটি অ্যাসেসমেন্ট। আচ্ছা, লাস্ট ওয়ান, প্রবলেম কজাল ডায়াগ্রাম। হ্যাঁ, প্রবলেম কজাল ডায়াগ্রাম, এটা তোমরা যখন ফাইনাল ইয়ারে উঠবা তখন আরো ভালো করে বুঝতে পারবা। এখানে মূল কথা হচ্ছে আমরা প্রবলেমগুলিকে
ব্রেকডাউন করি এবং কোনটা কারণ এবং কোনটা রিজন, সরি কোনটা রিজন এবং কোনটা আউটপুট বা কোনটা মানে মিনস, সেটা সেই সময় দেখাই। হ্যাঁ, ফর এক্সাম্পল এখানে দেখো ল্যাক অফ সাফিসিয়েন্ট ক্লিন ওয়াটার, দিস ইজ এ প্রবলেম ডায়াগ্রাম বা প্রবলেম ট্রি বলি। এখানকার মূল প্রবলেম হচ্ছে তোমার ল্যাক অফ সাফিসিয়েন্ট ওয়াটার। হ্যাঁ, উপরের দিকে যে প্রবলেমগুলি আছে সেগুলো হচ্ছে কজাল প্রবলেম, হ্যাঁ, কোনটার কারণে কি হচ্ছে, এবং নিচের দিকে হচ্ছে ইফেক্ট প্রবলেম। হ্যাঁ, ইফেক্ট কোনটার কারণে কি হচ্ছে। তো এটা হচ্ছে একটা প্রবলেম ডায়াগ্রাম যেখানে প্রবলেমগুলিকে আমরা ব্রেকডাউন করে ছোট ছোট প্রবলেমের কজ এবং ইফেক্ট হিসেবে দেখায় এবং তারপর সেগুলিকে আমরা অনেকটা সাইন গ্রাফের মতো ফ্লো ডায়াগ্রামের মাধ্যমে সজ্জিত করি। এটাকে আমরা বলি প্রবলেম কজাল ডায়াগ্রাম। এবং দেখো এখানে কিন্তু কেন আমরা ব্রেকডাউনগুলি প্রবলেমগুলিকে, কারণ ব্রেকডাউন করলে মূল কোন জায়গাটায় হাত দিতে হবে সেই জায়গাটা আমরা খুঁজে বের করতে পারবো। তো এই ধরনের ডায়াগ্রাম তোমরা যখন ফাইনাল ইয়ারে উঠবা তখন আরো বেশি জানার সুযোগ হবে। সো দিস ইজ অ্যানাদার প্রবলেম, কোর প্রবলেম, কোজ প্রবলেম, ইফেক্ট প্রবলেম, ইফেক্ট। হ্যাঁ, সো নিচের দিকে এখানে কোজ গুলো আছে, এগুলোকে আমরা বলি রুট প্রবলেম, মূল প্রবলেমটাকে যেটাকে রিপ্রেজেন্ট করে, এবং সর্বশেষ হচ্ছে আমার ইফেক্ট প্রবলেম, ইফেক্ট গুলি আমরা এই প্রবলেমের জন্য কি কি প্রবলেম হয়। এবং মজার ব্যাপার দেখবা, আমরা যদি রুট প্রবলেমের নিচের দিকগুলি আমরা সলভ করতে পারি তাহলে উপরের দিকগুলি আপনি আপনি সলভ হয়ে যাবে। সো দ্যাটস অল। একটু লম্বা ক্লাস হয়ে গেল, কিন্তু এছাড়া উপায় ছিল না আমাদের নেওয়া। হ্যাঁ, মোটামুটি আমরা ক্লাস শেষ করার চেষ্টা করলাম। তোমাদের কি কোনো প্রশ্ন আছে? এনি কোয়েশ্চেন? নো কোয়েশ্চেন? কোনো প্রশ্ন আছে কারো? অনেককেই স্ক্রিনে দেখা যাচ্ছে কিন্তু তোমরা আসলে কয়জন আছো আমি সেটা বুঝতে পারছি না। মানে দ্যাটস ইওর ম্যাটার, আমি এটা খুব গুরুত্ব দিই না। লাইভগুলো আর রেকর্ডগুলো যদি একটু তাড়াতাড়ি দেওয়া যেত আমাদের। আচ্ছা, হ্যাঁ, আমি দিয়ে দিব। আমি কয়জন অসুস্থ ছিলাম তো। তোমাদের রেকর্ডগুলো কিভাবে দিব বলো তো? কিভাবে তোমরা পেতে চাও? আর গুগল ক্লাসরুম স্যাররা দেয়, ওখানে গুগল ক্লাসরুমে আমি দিয়ে তোমাদেরকে লিংক করে দেব নাকি? হ্যাঁ, ওকে। আমি আইদার গুগল ক্লাসরুমে দিব অথবা তোমাদেরকে আমি করে দিব, আমার যেটা ড্রাইভ আছে ড্রাইভের সাথে কানেকশন করে দিব। ঠিক আছে? হ্যাঁ, এখন অনেকগুলো প্রেশার তো আমি চেষ্টা করবো তাড়াতাড়ি করে দেব। তোমাদের পরের ক্লাস কবে হবে? আগামী রোববার। হ্যাঁ, ঠিক আছে। কয়টা ক্লাস লাগবে এক্সটেনশনের? আমার ক্লাস কয়টা লাগবে আমি সেটা বলি। আমার ক্লাস তোমার ধরো আরো দুটো লাগবে, আরো দুটো বড় ক্লাস নিতে হবে আজকের মতো। হ্যাঁ, আমাদের তো এই মাসেই হচ্ছে সেমিস্টার শেষ করে দেওয়ার কথা, মানে আমাদের 3-1 এর সেমিস্টারের ক্লাস। সেটাই আমি সেভাবে চেষ্টা করছি। তো আজকে তো তোমার 20 তারিখ, তারপর আমার আজকে হচ্ছে 20 তারিখ। হ্যাঁ, সামনে হচ্ছে 27 তারিখ। হ্যাঁ, তারপরে আরেকটা ক্লাস লাগবে হয়তো। ঠিক আছে, আর দুটো ক্লাসে ক্লাস স্যার 3 তারিখ থেকে আমাদের, হ্যাঁ, স্যার 3 তারিখ থেকে আমাদের হচ্ছে নেক্সট সেমিস্টারের ক্লাস শুরু হওয়ার কথা, মানে জানুয়ারি 3 তারিখ আচ্ছা থেকে ঠিক আছে। আমাদের নেক্সট আমরা সেমিস্টার। যদি 27 তারিখে ক্লাস নেই তারপরে তোমরা কি আমাকে আরেকটা ক্লাস সময় দিতে পারবে না? তোমাদের এখান থেকে বের করে অবশ্যই দিতে পারবে। যে কোনো এক সময় সকাল 8টা থেকে শুরু করে বিকাল 6টা পর্যন্ত যে কোনো সময় একটা সময় তো দিতে স্যার পারবে। আজকে সকালে 2টা ক্লাস হয়নি আজকে। হ্যাঁ, এরকম যদি মানে গ্যাপের ক্লাসগুলোর মধ্যে নিতেন তাহলে স্যার আমাদের সুবিধা হতো। হ্যাঁ, কিন্তু আমার ধরো আরো দুটো লম্বা ক্লাস নিতে হবে, সেটা কি একদিনে আমরা নিতে পারবো? তাহলে তোমাদের মধ্যে যে কেউ যোগাযোগ করে আমাকে, ধরো এই সপ্তাহে আমি নিয়ে নিব না, আগামী সপ্তাহে আমি দুটো ক্লাস নিতে পারবো। ধরো 27 তারিখ আমি একটা ক্লাস নিতে পারবো, 28 তারিখও আমি নিতে পারবো একটা ক্লাস, বা 29 তারিখও নিতে পারবো। ঠিক আছে, 27, 28, 29, 30, 31 এই মাসের মধ্যে আমি দুটো লম্বা ক্লাস নিয়ে শেষ করে দিতে পারবো। ওকে স্যার। ঠিক আছে? জি স্যার। ওকে ওকে। হ্যাঁ, তাহলে তোমাদের কি কেউ বাকি আছে? তোমার দেও নাই, অ্যাটেন্ডেন্স দেও নাই? যদি কেউ বাকি থাকে এখন অ্যাটেন্ডেন্সটা দিয়ে দাও। হ্যাঁ, চ্যাট বক্সে অ্যাটেন্ডেন্সটা দিয়ে দাও। সো আমরা এখানে শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ for attending in a long class, and thank you for helping me by attending and participating.
তো আমরা এখানে শেষ করব। যারা অ্যাটেন্ডেন্স দেওয়া নেই তারা এখন দিয়ে দাও, আর যারা যারা আগে দিয়েছো সিস্টেম যারা বলেছো তাদের দেওয়ার দরকার নাই, এটা অটোমেটিক রেকর্ড হয়ে গেছে। যারা আগে রেকর্ড করে নাই শুধু তারা দিবে, দুইবার দেওয়ার দরকার নাই কারণ আমি তো নাম দেখতেই পাচ্ছি। ঠিক আছে, তাহলে আমরা এখানে শেষ করব। তোমরা তোমরা সবাই ভালো থাকো। হ্যাঁ, ওকে, তাহলে আমি লিভ নিয়ে নিচ্ছি, তোমরা লিভ নিয়ে নাও। হ্যাঁ, ওকে, আসসালামু আলাইকুম।